ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমি সর্বজিৎ, তোমাদের সকলকে স্বাগত জানাই। বায়োলজির ওপরে আমরা এর আগের দিনের ভিডিওতে শ্বসনতন্ত্র কমপ্লিট করে দিয়েছি। আমি ওখানে পুরো ডিটেলসে কয়েকটা ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। এবার এর পরের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে সংবহনতন্ত্র বা সার্কুলেটরি সিস্টেম। তো আজকে এই ভিডিওটা শুরু করব, আজকে এই বিষয়টা শুরু করব এবং কয়েকটা ভিডিওর মাধ্যমে পুরো এই সংবহন তন্ত্রকে ভালোভাবে তোমাদের সামনে আমি উপস্থাপনা করব। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং যদি তোমরা চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে দেওয়া বেল আইকনটা টিপে দেবে যাতে নতুন কোনো ভিডিও আমি আপলোড করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আমি যে ভিডিওগুলো বানাচ্ছি তার প্লেলিস্ট মানে সেগুলো সব প্লেলিস্টে সাজানো রয়েছে। সেই প্লেলিস্টগুলো দেখতে নিচে ডেসক্রিপশনে চলে যাও, সেখানে সমস্ত প্লেলিস্ট লিঙ্ক দেওয়া রয়েছে, প্লেলিস্টগুলো লিঙ্কগুলো দেওয়া রয়েছে। তো তোমরা সেখানে গেলে সেই প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করলে পরপর দেখবে যে প্লেলিস্টটা তোমরা দেখতে চাইছো সেই প্লেলিস্টে পৌঁছে যাবে এবং সেখানে সমস্ত ভিডিও পরপর সাজানোই রয়েছে, কিভাবে তোমরা পড়বে পরপর পার্ট ওয়াইজ সাজানো রয়েছে। তো তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। দেহ তরল এবং সংবহন। আমাদের দেহের যে তরল পদার্থগুলো রয়েছে তাকে আমরা দেহ তরল বলি এবং সেই সমস্ত তরল যে সেই সমস্ত তরল একটা তন্ত্র গঠন করেছে, অর্থাৎ তরল বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদের দেহের মধ্যে প্রবাহিত হয়, সেই তন্ত্রটাকে বলা হচ্ছে সংবহন তন্ত্র। একজন যদি নর্মাল হিউম্যান বিং একজন সাধারণ মানুষের কথা ধরা হয় যার ওয়েট 70 কেজি, নর্মালি ধরা হয় যে একজন 70 কেজি ওজন বিশিষ্ট মানুষের ক্ষেত্রে তার দেহের 60% থাকবে হচ্ছে তরল পদার্থ। তার যা ওজন অর্থাৎ 70 কেজি, তার 60% করলে পেয়ে যাব 42 লিটার, অর্থাৎ 42 লিটার থাকে আমাদের দেহে তরল পদার্থ একজন 70 কেজি একজন মানুষের। তো আমরা দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজ ওয়াইজ হলেও এবং যদি লিটারেও দেখি তাহলে আমাদের দেহে তরল পদার্থের পরিমাণ বেশি। তো এই তরল পদার্থকে আমরা অ্যাকচুয়ালি দুভাগে ভাগ করে দেব, দুভাগে ভাগ করব। একটাকে বলবো হচ্ছে অন্তঃকোষীয় তরল, অন্তঃকোষীয় তরল, এবং সেকেন্ড ভাগকে বলবো বহিঃকোষীয় তরল, বহিঃকোষীয় তরল। তাহলে অন্তঃকোষীয় তরল এবং বহিঃকোষীয় তরল এই দুই ভাগে ভাগ করব। আমাদের টোটাল যে 42 লিটার নর্মালি ধরে নিচ্ছি, বাস প্রত্যেকের ওয়েট 70 কেজি নয়, কারুর বেশি কারুর কম, মোটামুটি যেটা থাকে তাদেরকে দুটো ভাগে ভাগ করে দেবো, অন্তঃকোষীয় তরল এবং বহিঃকোষীয় তরল। অন্তঃকোষীয় তরলকে ইংরেজিতে বলা হয় ইন্ট্রাসেলুলার ফ্লুইড, সেলুলার ফ্লুইড। আর বহিঃকোষীয় তরলকে বলা হয় এক্সট্রা সেলুলার ফ্লুইড। এবার এই অন্তঃকোষীয় তরল এবং বহিঃকোষীয় তরল কি, এটার নাম থেকে কিছুটা হলেও বোঝা যাচ্ছে। অন্তঃকোষীয় অর্থাৎ কোষের মধ্যে যেটা থাকবে তাকে বলা হবে অন্তঃকোষীয়, বহিঃকোষীয় অর্থাৎ কোষের বাইরে যেটা থাকবে যে তরলটা তাকে বলবো বহিঃকোষীয় তরল। তাহলে অন্তঃকোষীয় তরল বা ইন্ট্রাসেলুলার ফ্লুইডের যদি আমাদের ডেফিনেশন বলতে বলা হয় তাহলে আমরা কি বলবো, প্রতিটি কোষের মধ্যে যে তরল থাকে তাকে অন্তঃকোষীয় বা ইন্ট্রাসেলুলার ফ্লুইড বলা হবে। প্রতিটি কোষের মধ্যে যে তরল পদার্থ থাকবে তাকে আমরা ইন্ট্রাসেলুলার ফ্লুইড বলবো। এবার এর মধ্যে কি কি রয়েছে, কি কি উপাদান নিয়ে এই অন্তঃকোষীয় তরল গঠিত হয়
যে উপাদানগুলো নিয়ে এটা গঠিত হয় সেইগুলো আমাদের জানতে হবে, যেমন ফার্স্ট প্রোটিন, সেকেন্ড পটাশিয়াম, থার্ড ফসফরাস, এই তিনটে জিনিস দিয়ে গঠিত হবে। অর্থাৎ একটা জলীয় পদার্থ থাকবে, তার মধ্যে এই তিনটে জিনিস মিশে থাকবে, সেইটাকে আমরা বলে দেবো অন্তঃকোষীয় তরল। প্রোটিন, ফসফরাস আর পটাশিয়াম, এছাড়াও অল্প অল্প কিছু জিনিস থাকে, সোডিয়াম ক্লোরাইড এই সমস্ত থাকে। তো এটা হচ্ছে অন্তঃকোষীয় তরল। এবার হচ্ছে বহির্কোষীয় তরল বা এক্সট্রা সেলুলার ফ্লুইড, যেটা আমাদের মেন আলোচ্য বিষয়। বহির্কোষীয় তরল বেশ কিছু জিনিস নিয়ে গঠিত হয়, তার মধ্যে অনেকগুলো জিনিস থাকে। ফার্স্ট যেটা থাকে সেটা হচ্ছে প্লাজমা, এটা বাংলায় হবে প্লাজমা। সেকেন্ড হচ্ছে লসিকা প্লাজমা। আচ্ছা, প্লাজমা অ্যাকচুয়ালি দু রকমের হয়, সেটা আলাদা আলাদা করে এখানে লেখা যাক। রক্তের একটা প্লাজমা হয়, রক্ত প্লাজমা বলা হয়। সেকেন্ড হচ্ছে লসিকার একটা প্লাজমা হয়, লসিকা প্লাজমা বলা হয় তাকে। থার্ড হচ্ছে কলা রস। এবং ফোর্থ হচ্ছে সেরিব্রো স্পাইনাল তরল, সেরিব্রো স্পাইনাল তরল। ওকে, ফিফথ হচ্ছে ইন্ট্রা অকুলার তরল, ইন্ট্রা অকুলার তরল। সিক্সথ হচ্ছে সেরাস তরল, সেরাস। সেভেন্থ সাইনোভিয়াল তরল, সাইনোভিয়াল তরল। আর এইট হচ্ছে পরিপাক তরল। নাইন্থ হচ্ছে রেচন তরল। এত ধরনের তরল হয় বহির্কোষীয় বা এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যে, এতগুলো ভাগে ভাগ করা যায়। বহির্কোষীয় তরল অর্থাৎ যেগুলো সেলের বাইরে থাকবে, কোষের বাইরে থাকবে। রক্ত কোথায় থাকে? আমাদের কোষের বাইরে থাকে, তাহলে রক্ত বহির্কোষীয় তরল। লসিকা কোথায় থাকে? আমাদের যে কোষগুলো রয়েছে তার বাইরে প্রবাহিত হয়, তাই জন্য তাকে বলবো হচ্ছে আমরা বহির্কোষীয় তরল। তো এতগুলো ভাগ করা যায়। রক্ত প্লাজমা কোথায় অবস্থিত? রক্ত প্লাজমা অবস্থিত হচ্ছে রক্তে। লসিকা প্লাজমা কোথায় অবস্থিত? লসিকায়। এই দুটো আমরা এই চ্যাপ্টারেই পড়বো, রক্ত, লসিকা, এই সমস্ত। কলা রস, যাকে ইংরেজিতে বলা হয় ইন্টারস্টিসিয়াল ফ্লুইড, ইন্টারস্টিসিয়াল ফ্লুইড অর্থাৎ কলা, বিভিন্ন কলার অন্তর্বর্তী স্থানে এই রসগুলো থাকে, যেটা এই সংবহনতন্ত্রের অংশ নয়, পরে আমরা দেখব। তারপর আছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বা সেরিব্রো স্পাইনাল তরল, যেটা আমাদের মস্তিষ্কের মধ্যে থাকে, যেটা আমরা এখানে পড়বো না, এটাও পড়বো না এখানে, এটাও এখানে পড়বো না। কিন্তু তরল পদার্থ আমাদের শরীরে কি কি রয়েছে সেইগুলো জানানোর জন্য একটা জাস্ট লিস্ট। সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড আমরা যখন ব্রেন পড়বো তখন সেটা পাবো, এটা একটা তরল পদার্থ। ইন্ট্রা অকুলার তরল, এটা
চোখের মধ্যে থাকবে, অক্ষি গোলকের মধ্যে থাকে, ঠিক আছে। ইন্ট্রা অকুলার তরল বলা হয়, আমাদের চোখের অক্ষি গোলকের মধ্যে একটা তরল থাকে যাকে বলা হয় ইন্ট্রা অকুলার তরল, যেটা আমরা এখানে পড়বো না, সেটা আমরা যখন চোখের সম্পর্কে পড়বো সেখানে পড়বো। সেরাস তরল, সেরাস তরল হচ্ছে প্লুরার মধ্যে থাকে, প্লুরা সম্পর্কে এখানে পড়বো না, আমাদের এখন যেগুলো দরকার নেই সেগুলো, এই দুটো শুধু দরকার, মানে এই দুটো সম্পর্কে আজকে পড়বো, বাকিগুলো আজকে পড়বো না। তারপর যে সাইনোভিয়াল তরল, সাইনোভিয়াল তরল, সাইনোভিয়াল তরল এটাও হচ্ছে চোখের মধ্যে থাকে। পরিপাক তরল, এগুলো আমরা অলরেডি পড়ে এসেছি। পরিপাক তরল অর্থাৎ যেমন পাচক রস, লালা রস, গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াটিক জুস, আন্ত্রিক রস, পিত্ত রস, যেগুলো আগের চ্যাপ্টারে পড়ে এসেছি, সেগুলো তো ওয়ান টাইপ অফ তরল, আমাদের শরীরের মধ্যেই থাকে, সেই কারণে সেগুলোকে একটা বহিঃতরল, বহিঃকোষীয় তরল বলা হচ্ছে। আর রেচন তরল, রেচন তরল মানে হচ্ছে রেচনতন্ত্রের মধ্যে বিভিন্ন যেমন তরল থাকে সেইগুলোকে বলা হয় হচ্ছে রেচন তরল। তো রেচন তন্ত্র আমাদের এখনো পড়া হয়নি, তো রেচন তন্ত্রে পেয়ে যাবো এই সমস্ত রেচন তরল। তো বহির্কোষীয় তরল এত রকমের হয়, বহির্কোষীয় তরলকে এত ভাগে ভাগ করা যায়। আমাদের আজকের বিষয় হচ্ছে রক্ত। তো রক্ত যখন পড়বো তখন রক্তের দুটো অংশ, রক্ত এবং লসিকা, এই দুটোকে আমরা আজকে কভার করব। তো সেইখান থেকে আজকে শুরু করছি। বোঝা গেল যে তরলকে ক ভাগে ভাগ করা যায়। ফার্স্ট হচ্ছে রক্ত। রক্ত কাকে বলে? রক্ত বা ব্লাড, রক্তের যদি সংজ্ঞা জানতে চাওয়া হয় তাহলে বলতে হবে হৃৎপিণ্ড এবং রক্তবাহে অবস্থানকারী রক্তরস, রক্তকণিকা নিয়ে গঠিত অস্বচ্ছ লবণাক্ত ক্ষারধর্মী তরল যুগকলাকে বলা হয় ব্লাড বা রক্ত। তাহলে আমি এখানে সংজ্ঞাটা লিখছি যেটা আমাদের কাজে লাগবে। হৃৎপিণ্ড ও রক্তবাহে অবস্থিত, রক্তবাহে অবস্থিত রক্তরস ও রক্তকণিকা নিয়ে গঠিত রক্তরস এবং রক্তকণিকা নিয়ে গঠিত অস্বচ্ছ, এখানে অস্বচ্ছ লবণাক্ত ক্ষারধর্মী তরল যোগ কলাকে, তরল যোগ কলাকে রক্ত বলে। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট পাচ্ছি রক্ত সম্পর্কে, সেটা হচ্ছে এটা রক্তবাহে অবস্থিত, হৃৎপিণ্ড এবং রক্তবাহে অবস্থিত, অর্থাৎ আমাদের হৃৎপিণ্ড এবং রক্তবাহ সম্পর্কে জানতে হবে। সেকেন্ড, রক্তরস এবং রক্তকণিকা নিয়ে গঠিত, তাহলে এই দুটো জিনিস আমাদের জানতে হবে। এটা অস্বচ্ছ, লবণাক্ত, ক্ষারধর্মী, অস্বচ্ছ, লবণাক্ত এবং ক্ষারধর্মী, আর হচ্ছে তরল যোগ কলা। এবার রক্তকে বলা হয় তরল যোগ কলা, অর্থাৎ এটা আমাদের দেশের একটা কলা, অর্থাৎ কিছু কোষ দিয়ে এটা গঠিত হয়। শুধুমাত্র এটা একটা তরল পদার্থ বললে হবে না, এটা একটা যোগ কলা যেটা আমাদের শরীরের কয়েকটা কোষ দিয়ে গঠিত হয়। এবং রক্ত হচ্ছে আমাদের দেহে সব থেকে নরম কলা। ওকে, রক্ত আগে বলা হলো ক্ষারধর্মী, তাহলে এর কিছু একটা পিএইচ ভ্যালু থাকবে। পিএইচ ভ্যালু হচ্ছে
পিএইচ ভ্যালু হচ্ছে 7.4। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7.4 হচ্ছে এর পিএইচ, অর্থাৎ 7-এর হচ্ছে ওপরে, 7-এর ওপরে হলে তাকে বলা হয় ক্ষার, 7-এর নিচে হলে সেটাকে বলা হয় অ্যাসিড। তো 7.4 হওয়ায় একে বলা হচ্ছে ক্ষারধর্মী। এবার মানুষের দেহে কতটা রক্ত থাকে? মানুষের দেহে আবার সেই 70 কেজি একজন ওয়েটের একজন মানুষকেই নেব, কারণ এটাকে নর্মাল মানা হচ্ছে, 70 কেজি একটা হিসেব দেওয়া হচ্ছে। 70 কেজি একজন ওজন বিশিষ্ট মানুষের দেহে 5.5 লিটার রক্ত থাকে। একজন 70 কেজি ওজনের ব্যক্তির দেহে 5.5 লিটার রক্ত থাকে। আর একটা পয়েন্ট হচ্ছে রক্ত। এখানে দেখলাম যে রক্ত হৃৎপিণ্ড এবং রক্তবাহে অবস্থিত। রক্তবাহ দু রকমের হয়, শিরা এবং ধমনী। আর একটা হয় ক্যাপিলারি, উপশিরা। তো মেন হচ্ছে শিরা এবং ধমনী। একটা জিনিস মনে রাখতে হবে যে রক্তের এই ক্ষারীয় ভাব এটা শিরার তুলনায় ধমনীতে বেশি। অর্থাৎ এই যে 7.4 পিএইচ, এটা শরীরের সব জায়গায় নয়। শিরার রক্ত যদি আমরা পিএইচ টেস্ট করি তাহলে দেখবো সেটা হয়তো 7.3 বা 7.2 হবে, আর ধমনীতে যদি দেখি সেটা 7.4 হবে। অর্থাৎ ধমনীতে এই পিএইচ ভ্যালুটা বেশি হয়। রক্তের বর্ণ কি? রক্তের বর্ণ লাল। লাল বর্ণ হওয়ার কারণ কি? লাল বর্ণ হওয়ার কারণ হচ্ছে রক্তে থাকে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন থাকার কারণে রক্ত লাল হয়। এবার সবার দেহের রক্ত লাল নয়। যে কোনো মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে বর্ণ লাল হয়। তো যদি বলা হয় যে মেরুদণ্ডী প্রাণীদের মেরুদণ্ডী প্রাণীদের রক্তে যে শ্বাস রঞ্জক থাকে তার নাম কি? সেটা হচ্ছে হিমোগ্লোবিন। ওকে। আর এই হিমোগ্লোবিন শ্বাসরঞ্জক, এটা একটা শ্বাসরঞ্জক। শ্বাসরঞ্জক কি সেটা দেখবো পরে, পাবো এই চ্যাপ্টারেই। তো হিমোগ্লোবিন শ্বাসরঞ্জক থাকায় মেরুদণ্ডী প্রাণীদের দেহের রক্তের রং লাল। যদি প্রশ্ন করা হয় যে একজন স্ত্রীলোকের দেহে রক্তের পরিমাণ কত, তাহলে সেটার উত্তর হবে হচ্ছে 4.5 লিটার। 4.5 লিটার। যদি বলা হয় একজন পুরুষের দেহে রক্ত কত থাকবে, তাহলে উত্তর দিতে হবে 5.5 লিটার। আবার যদি বলা হয় একজন সুস্থ সাধারণ মানুষের দেহে রক্ত কত থাকবে, তাহলে উত্তর দিতে হবে 5.5 লিটার। তো এইগুলো হচ্ছে রক্তের সম্পর্কে কিছু ছোট ছোট পয়েন্ট, যে পয়েন্টগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আরো কিছু প্রশ্ন আছে, যেমন প্রশ্ন করা হয় যে চিংড়ি, কাঁকড়া ইত্যাদি এদের, এই সমস্ত প্রাণীদের, চিংড়ি, কাঁকড়া এদের রক্তের বর্ণ নীল হয় কেন, নীলাভ হয় কেন? কারণ এদের শরীরে যে শ্বাসরঞ্জকটা থাকে সেটার নাম হিমোসায়ানিন। এই হিমোসায়ানিন শ্বাসরঞ্জক থাকার কারণে চিংড়ি, কাঁকড়ার রক্ত নীলাভ রঙের হয়, নীলাভ রক্ত হয় এদের দেহে।
যখন হিমোগ্লোবিন সম্পর্কে পড়বো সেখানে দেখবো যে হিমোগ্লোবিন হচ্ছে লৌহ গঠিত, অর্থাৎ হিমো শব্দটা আসছে লোহা থেকে। এই হিমোসায়ানিন এই শব্দটা মানে এই হিমোসায়ানিন এটা হচ্ছে লোহা নয়, এখানে থাকে তামা। এটা হচ্ছে তাম্র ঘটিত আহ, একটা শ্বাসরঞ্জক, যার কারণে চিংড়ি কাঁকড়া ইত্যাদির রক্তের রং নীলাভ হয়। আবার পতঙ্গদের রক্তের কোনো রং হয় না, পতঙ্গদের রক্ত বর্ণহীন হয়, কারণ এদের দেহে কোনো রকমের শ্বাসরঞ্জক থাকে না। এদের কারণ হচ্ছে শ্বাসরঞ্জক থাকেই না, সেই কারণে এদের রক্তের রং বর্ণহীন হয়। ওকে, এগুলো খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করার আগে বলে রাখছি, যেগুলো থেকে বারে বারে প্রশ্ন আসে সেই রকম, সেই কারণে। আচ্ছা, রক্ত বা সংবহন তন্ত্র দু রকমের হয়, মুক্ত আর বদ্ধ সংবহন তন্ত্র। মুক্ত সংবহন তন্ত্র হচ্ছে বিভিন্ন পতঙ্গ জাতীয় শ্রেণীতে হয়, যাদের রক্তবাহপূর্ণ, মানে তাদের যে রক্তটা সেটা সারা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে, আমাদের মতো শিরা ধমনী প্রপার চ্যানেলের মাধ্যমে সেগুলো যায় না, এবং ওই আহ, রক্তপূর্ণ দেহ গহ্বরকে হিমোসিল বলা হয়। পতঙ্গদের বা পতঙ্গর লেখার থেকে ভালো কথা হবে হচ্ছে মুক্ত সংবহন তন্ত্রে, মুক্ত সংবহন তন্ত্রে রক্তপূর্ণ দেহ গহ্বরকে হিমোসিল বলে, হিমোসিল বলে। মানে এদের মুক্ত সংবহন তন্ত্র যাদের, তাদের শরীরে রক্ত দেহ গহ্বরে, একটা দেহ গহ্বর রয়েছে তার মধ্যে উন্মুক্ত অবস্থায় থাকে, সেই সেই অংশটাকে দেহ গহ্বরের মধ্যে যখন রক্ত পূর্ণ হয়ে যায় তখন তাকে হিমোসিল বলে। ঠিক আছে, আর আমাদের শরীরে কি হয়, আমাদের শরীরে শিরা ধমনী ইত্যাদির মাধ্যমে হয়, তাই আমাদের শরীরে কোনো দেহ গহ্বর নেই, তাতে রক্ত ছড়িয়ে পড়ারও কোনো ব্যাপার নেই। তো এগুলো সব ডিটেলসে আসবে, জাস্ট পয়েন্টগুলো এখানে বলে দেওয়ার কারণ হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট, তাই জন্য। এরপরে এগুলো যখন ডিটেলসে করাবো তখন সেগুলো ভালোভাবে বুঝতে পারবে। এবার আমরা রক্তকে বিভিন্ন ভাগে ভাগ করে রক্তের মধ্যে কি কি উপাদান রয়েছে এই সমস্তগুলো দেখব। যেমন প্রথমে হচ্ছে রক্ত, রক্তকে দুভাগে ভাগ করা যায়, দুভাগে ভাগ করা যায়। রক্তরস, রক্তরসকেই ইংরেজিতে প্লাজমা বলা হয়। প্লাজমা, যে প্লাজমার কথা প্রথমেই বলেছিলাম, সেই প্লাজমা অ্যাকচুয়ালি হচ্ছে রক্তরসের ইংরেজিতে রক্তরসকে প্লাজমা বলা হয়। সেকেন্ড হচ্ছে রক্তকোষ, রক্তকোষ রক্তে রক্তরসের পরিমাণ হচ্ছে 55%, 55%, আর রক্তকোষের পরিমাণ হচ্ছে 45%, 45%। ওকে, রক্তরসকে আবার তিন ভাগে ভাগ করা যায়, অর্থাৎ রক্তরসের মধ্যে তিনটে উপাদান থাকে। একটা হচ্ছে জল, সেকেন্ড হচ্ছে কঠিন পদার্থ, আর থার্ড হচ্ছে গ্যাসীয় পদার্থ। ঠিক আছে, রক্তরসের মধ্যে তিনটে উপাদান থাকে, জল, কঠিন পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। জল থাকে 55% রক্তরস, তার মধ্যে আবার তিন রকমের জিনিস থাকে, জল, কঠিন পদার্থ, গ্যাসীয় পদার্থ। জল সম্পর্কে ডিটেলসে কিছু বলার নেই, জল তো আমরা জানি কি জিনিস। কঠিন পদার্থর মধ্যে যেগুলো রয়েছে তাকে তিন ভাগে ভাগ করা যায়। কঠিন পদার্থকে তিন ভাগে ভাগ করা যায়, যেমন জৈব বস্তু, অর্থাৎ যার মধ্যে কার্বন রয়েছে, কার্বন থাকলে তাকে আমরা জৈব বস্তু বলবো। তারপর হচ্ছে অজৈব বস্তু, অর্থাৎ যাদের মধ্যে কার্বন নেই, সেই সমস্ত উপাদানকে অজৈব বস্তু বলা হয়। আর অন্যান্য উপাদান এছাড়া আরো কিছু থাকে, সেইগুলো
টোটাল এই সব মিলিয়ে 8 থেকে 9% থাকবে। আর গ্যাসীয় উপাদানের মধ্যে কিছু সামান্য গ্যাস জলের সঙ্গে রক্ত রসের সঙ্গে মিশে থাকে, যে 1 থেকে 2% হচ্ছে গ্যাসীয় উপাদান থাকে। গ্যাসের মধ্যে থাকবে অক্সিজেন, নাইট্রোজেন আর কার্বন ডাই অক্সাইড। জৈব বস্তুগুলো হচ্ছে বিভিন্ন প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেটের উপাদান। কারণ এর আগের চ্যাপ্টারে দেখে এসেছিলাম এই তিনটের মধ্যেই কার্বন থাকে। তো জৈব বস্তুর মধ্যে প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট থাকে। অজৈব যে সমস্ত উপাদান তার মধ্যে থাকে হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, আয়রন, কপার ইত্যাদি থাকবে অজৈব বস্তুর মধ্যে। আর অন্যান্য বস্তু মানে অজৈব বস্তু বলতে আমাদের শরীরে যা যা খনিজ উপাদান থাকে তার মধ্যে যেগুলো কার্বন যুক্ত নয় সমস্তগুলোই অজৈব উপাদান। সেই যা যা থাকে সেইগুলো হচ্ছে অজৈব উপাদানের মধ্যে ফেলে দেবো। এবার হচ্ছে অন্যান্য বস্তু কি কি থাকে। অন্যান্যর মধ্যে আমরা সকলেই জানি আমাদের শরীরে ভিটামিন থাকে। এগুলো কোনো খনিজ পদার্থ নয় ভিটামিন, তো সেইগুলোকে অন্যান্য পদার্থের মধ্যে রাখা হয় ভিটামিন। তারপর হচ্ছে বিভিন্ন উৎসেচক, তো এইগুলো অন্যান্য উপাদানের মধ্যে থাকে। রক্ত কোষকে আবার 3 ভাগে ভাগ করা যায়। রক্ত কোষকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা বা যাকে বলা হয় এরিথ্রোসাইট এবং ইংরেজিতে রেড ব্লাড কর্পিউস্কেল। এখানে শর্টে লিখছি কারণ যখন ডিটেলসে পড়বো সবগুলোর পুরো নাম কি এগুলো তো পেয়ে যাবো, তাই এখানে জায়গার জন্য শর্টে লিখছি আরবিসি। সেকেন্ড হচ্ছে শ্বেত রক্তকণিকা বা যাকে বলা হয় লিউকোসাইট এবং ইংরেজিতে বলা হয় হোয়াইট ব্লাড কর্পিউস্কেল বা ডাব্লিউবিসি। এবং অনুচক্রিকা বা থ্রম্বোসাইট এবং একে ইংলিশে বলা হয় প্লেটলেট। আর ডাব্লিউবিসি কে আরো 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দানাযুক্ত বা গ্র্যানুলোসাইট, ইংরেজিতে বলা হয় গ্র্যানুলোসাইট। এটাকে বাংলায় বলা হয় দানাযুক্ত। এবং আর একটা হচ্ছে আগ্র্যানুলোসাইট বা ইংরেজি বাংলায় যাকে বলা হয় দানাবিহীন। আগ্র্যানুলোসাইট। তো এইটা প্রথমে লিখে দেওয়ার কারণ হচ্ছে এর উপরে বেস করেই আমাদের সম্পূর্ণ যে চ্যাপ্টারটা সেটা কমপ্লিট করতে হবে। তো এইগুলোর একটা ওভারভিউ উপরে মানে প্রথমেই জেনে রাখলে সুবিধা হবে। তো প্রথমে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে প্লাজমা দিয়ে। প্লাজমা সম্পর্কে পুরো তথ্য যা যা জানার দরকার আমরা জেনে নেব, তারপরে রক্তের দিকে যাব। প্লাজমা ইংরেজিতে যাকে বলা হয় প্লাজমা এবং বাংলায় যে এটাকেই বলা হয় রক্তরস। ঠিক আছে, রক্তরস। আচ্ছা, আমরা আগেই দেখে এলাম প্লাজমার মধ্যে কি কি থাকে। সেগুলো হচ্ছে ফার্স্ট জল, ওকে, জল থাকে। সেকেন্ড থাকে হচ্ছে খনিজ লবণ, যেগুলো আমরা দেখলাম আগের যে চার্টটা, তাতে খনিজ পদার্থগুলো যাতে কার্বন রয়েছে তাকে বলেছিলাম হচ্ছে জৈব পদার্থ, এবং যাতে কার্বন নেই তার মধ্যে সেগুলোকে বলেছিলাম অজৈব পদার্থ। থার্ড যেটা থাকে সেটা হচ্ছে পুষ্টিদ্রব্য, এবং চার্টে যেগুলোকে অন্যান্যর মধ্যে রেখেছিলাম। ফিফথ থাকে হচ্ছে প্রতিরক্ষামূলক উপাদান, প্রতিরক্ষামূলক উপাদান। এবং গ্যাসীয় উপাদান থাকে। গ্যাসীয় উপাদান সম্পর্কে আমাদের বিশেষ কিছু জানতে হবে না বলে এখানে লিখছি না। গ্যাসীয় উপাদানও থাকে, 3টে গ্যাস থাকে, অক্সিজেন, নাইট্রোজেন আর কার্বন ডাই অক্সাইড। আর 6 থাকে অন্যান্য উপাদান, যেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে।
প্রথম হচ্ছে খনিজ লবণ। জল সম্পর্কে কিছু বলার নেই, আগেই বলেছি তো, জল শুধু জাস্ট লেখার জন্যই সব থেকে বেশি পরিমাণ জল থাকে এটা মনে রাখতে হবে। সমস্ত উপাদানের মধ্যে জল সব থেকে বেশি পরিমাণ থাকে, বাকি যেটুকু উপাদান থাকে সেগুলোর মধ্যে এত কিছু থাকে। এবার হচ্ছে খনিজ লবণ। খনিজ লবণ কি কি থাকে? খনিজ লবণ থাকে হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম এই সমস্ত জিনিসগুলো এখানে থাকে। আর একটা থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে যদি প্রশ্ন করা হয় যে আমাদের রক্তের রসে অর্থাৎ প্লাজমাতে কি কি খনিজ পদার্থ থাকে, তাহলে উত্তর হবে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম। তবে এইগুলো কিন্তু ডাইরেক্ট যেরকম ধাতু হয় সেই ধাতু অনুযায়ী, মানে ধাতুর মতো করে আমাদের শরীরে থাকে না। মানে সোডিয়াম একটা ধাতু, পটাশিয়াম একটা ধাতু, সেই ধাতুগুলো আমাদের রক্তে ডাইরেক্ট, মানে রক্তরসে ডাইরেক্ট মিশে থাকে না। এইগুলোর ক্লোরাইড ফর্মে বা বাইকার্বনেট ফর্মে বা সালফেট ফর্মে এই রক্তের সঙ্গে মিশে থাকে। মানে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, সোডিয়াম ফসফেট এরকম ভাবে থাকবে। পটাশিয়ামের ক্ষেত্রে পটাশিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম ক্লোরাইড, এইভাবে আমাদের রক্ত রসের সঙ্গে এগুলো মিশে থাকে। যদি প্রশ্ন এখান থেকে মেন ইম্পর্টেন্ট যেটা প্রশ্নটা আসে সেটা হচ্ছে রক্তের বাফার কাকে বলা হয়, কোন উপাদানকে রক্তের বাফার বলা হয়? রক্তের বাফার উত্তর হবে রক্তের বাফার হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রক্তের বাফার হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এবার হচ্ছে পুষ্টিদ্রব্য। পুষ্টিদ্রব্য কি কি থাকে? এখানে থাকবে হচ্ছে গ্লুকোজ, অর্থাৎ যেগুলো থেকে আমরা পুষ্টি পাই। এর আগের চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যে আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেগুলো আর কিছুই নয়, নয় গ্লুকোজ হবে মানে কার্বোহাইড্রেট হবে, নয় প্রোটিন হবে, নয় ফ্যাট হবে। গ্লুকোজ কার্বোহাইড্রেটেরই একটা অংশ। তো এই গ্লুকোজ, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো আমাদের ক্ষুদ্রান্তে ফাইনালি এসে তৈরি হয়ে গেছে। কিন্তু সেটা তো ক্ষুদ্রান্তে পড়ে থাকলে হবে না, সেটাকে আমাদের শরীরের যে যে কোষে প্রয়োজন সেই সেই কোষে পাঠাতে হবে। তো গ্লুকোজ বা মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো উৎপন্ন হওয়ার পর সেগুলো রক্তরসে মিশে যায়। মিশে যাওয়ার পর রক্তরস এবার সারা শরীরে পরিবাহিত হয় এবং যেখানে যেখানে পুষ্টিদ্রব্য প্রয়োজন সেইখানে সেখানে এগুলোকে পাঠিয়ে দেয়। তাহলে পুষ্টিদ্রব্য কি কি থাকে আমাদের শরীরে বললে আমরা সকলেই জানি, কারণ এর আগের যে চ্যাপ্টার পড়েছি সেখানে দেখেছিলাম আমাদের শরীরে কি কি পুষ্টিদ্রব্য তৈরি হয়। কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজ তৈরি হয়, ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, ফ্যাটি অ্যাসিড, ওকে। তারপরে ফ্যাট ভেঙে আবার ফসফোলিপিড তৈরি হয়। ফসফো, যেখানে লিপিড কথাটা থাকবে সেটাই বুঝতে হবে ফ্যাট রয়েছে, ফসফোলিপিড। এই দুটো হচ্ছে ফ্যাট ভেঙে তৈরি হয়। এরপর কি থাকবে? কোলেস্টেরল থাকবে। কোলেস্টেরলও একটা ফ্যাট। তো এই সমস্ত পুষ্টি দ্রব্যগুলো আমাদের রক্তরসে মিশে থাকে এবং ফাইনালি এর মাধ্যমেই শরীরের বিভিন্ন কোষে পৌঁছে যায় যেখানে যেখানে পুষ্টিদ্রব্যর প্রয়োজন। কারণ আমাদের যে কোষগুলো সবকটাই সজীব,
তারা প্রতিনিয়ত কিছু না কিছু কাজ করছে। তো কাজ করতে গেলে তাদের খাদ্য প্রয়োজন হবে, এগুলো খাদ্য। আর যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের প্রয়োজন হবে, যেটাও আমাদের রক্তই পৌঁছে দেবে। কারণ আমরা যখন নিঃশ্বাস বা প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন আমরা গ্রহণ করি, ফুসফুসে গিয়ে অক্সিজেন এলো। এবার শুধু ফুসফুসে থাকলে তো সেটা হবে না, সেটা সারা শরীরে ছড়িয়ে পড়তে হবে, তার জন্য কাজ করবে রক্ত। তো সেখানেও যাব। এবার হচ্ছে প্রতিরক্ষামূলক উপাদান কি কি থাকে। এখানে থাকে ইমিউনোগ্লোবিন। ইমিউনোগ্লোবিন, যেখানে গ্লোবিন শব্দটা পাবে তার মানে বুঝে যাবে এটা একটা প্রোটিন। গ্লোবিন একটা প্রোটিনের পরিমাণ উপাদান। তো তাহলে প্রতিরক্ষামূলক উপাদানের প্রথম উপাদান হচ্ছে ইমিউনোগ্লোবিন। ইমিউনোগ্লোবিন তাহলে প্রোটিন থেকেই তৈরি হয়। তারপর হচ্ছে লাইসোজোম। লাইসোজোম। এবং আগের চ্যাপ্টারে একটা জিনিস বলে এসেছিলাম যে প্রোটিন আমাদের শরীরে কি কাজ করে। প্রোটিন দেহ গঠন করে। তো প্রোটিনের বিভিন্ন উপাদান থেকেই এই প্রতিরক্ষামূলক উপাদানগুলো তৈরি হয়। তাহলে দেখলাম কি, ইমিউনোগ্লোবিন রয়েছে, লাইসোজোম রয়েছে, এছাড়া থাকে হচ্ছে প্রোপারডিন প্রোপারডিন প্রভৃতি। প্রোপারডিন, এইগুলো হচ্ছে আমাদের দেহের প্রতিরক্ষামূলক উপাদান। এবার হচ্ছে অন্যান্য উপাদানের মধ্যে একটা থাকে যেটা হচ্ছে হেপারিন। এরও একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেই কাজগুলো আমাদের জানতে হবে। হেপারিন। এবার এই সমস্ত কিছুর মাধ্যমে আমরা দেখে নেব রক্তরসের বা প্লাজমার কাজ কি। প্রথম কাজ হচ্ছে কি, ফার্স্ট কাজ হচ্ছে পুষ্টি দ্রব্য পরিবহন। পুষ্টি দ্রব্য পরিবহন। রক্ত রসের মাধ্যমে আমাদের ক্ষুদ্রান্তে যে পাচনের ফলে যে সমস্ত পুষ্টি দ্রব্যগুলো তৈরি হয়, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ইত্যাদি, এইগুলোকে প্লাজমা মানে পরিবাহিত করে বিভিন্ন কোষে পৌঁছে দেয়। আমাদের শরীরে, যেটা আগে বললাম যে আমাদের শরীরে বিভিন্ন কোষ রয়েছে যেগুলো প্রতিনিয়ত কিছু না কিছু কাজ করছে, তাদের জন্য দুটো জিনিস প্রধান দরকার। একটা হচ্ছে পুষ্টিদ্রব্য, সেকেন্ড জিনিস হচ্ছে অক্সিজেন। তো পুষ্টিদ্রব্য প্লাজমার মাধ্যমে শরীরের বিভিন্ন কোষে পৌঁছে যায়। সেকেন্ড হচ্ছে বজ্র পদার্থ অপসারণ। বজ্র পদার্থ অপসারণ। অর্থাৎ বিপাক ক্রিয়ার ফলে আমাদের শরীরে বিভিন্ন বজ্র পদার্থ তৈরি হয়। এবার এই বজ্র পদার্থগুলো একটা জায়গায় তৈরি হচ্ছে, সেখান থেকে সেইগুলোকে সরিয়ে না নিয়ে গেলে সেখানেই জমা হতে থাকবে, ফাইনালি আমাদের শরীর ড্যামেজ হয়ে যাবে। তো বজ্র পদার্থগুলোকে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে যে রেচন অঙ্গগুলো রয়েছে তাতে পৌঁছে দেওয়ার কাজও প্লাজমা করে। আমাদের শরীরের যে বজ্র পদার্থগুলো উপাদান তৈরি হয় সেগুলো কি, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তারপরে হচ্ছে ক্রিয়েটিনিন ইত্যাদি। এগুলো রেচন তন্ত্রে পড়বো। ক্রিয়েটিনিন, এই সমস্ত যেগুলো তৈরি হয় সেইগুলোকে আমাদের রক্ত রস বয়ে নিয়ে রেচন অঙ্গে পৌঁছে দেয়। রেচন অঙ্গ অর্থাৎ কিডনিতে পৌঁছে দেয়। তো এটা হচ্ছে প্লাজমা বা রক্ত রসের সেকেন্ড কাজ। এটা কিন্তু যদি বলা হয় যে রক্তের কাজ তাহলে ভুল হবে, রক্ত রসের কাজ থার্ড। এবার হচ্ছে থার্ড কাজ যেটা করে, অম্ল ও ক্ষারের ভারসাম্য। আমাদের শরীরে
যে আম্লত্ব এবং ক্ষারত্ব রয়েছে তার যে ভারসাম্য এটা রক্ষা করে প্লাজমা বা রক্তরস। ওকে, এবার হচ্ছে ফোর্থ হচ্ছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ। তাপমাত্রা নিয়ন্ত্রণ, আমাদের শরীরে মানে রক্ত রসের একটা বৃহৎ অংশ হচ্ছে জল। আর জল আমরা জানি যে প্রচুর তাপ পরিবহন করতে পারে। সেই কারণে এই সমস্ত করে জল, প্লাজমার মধ্যে যে জল রয়েছে সেটা আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ফিফথ, হরমোন পরিবহন। হরমোন পরিবহন, আমাদের শরীরের যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো রয়েছে সেখান থেকে নিঃসৃত হয় হরমোন। এবার এই হরমোন উৎসেচকের মতো কোনো ডাক্ট বা নালিকার মাধ্যমে প্রবাহিত হয় না, এটা সরাসরি রক্তে মিশে যায়। রক্তে বললে ভুল হবে, এটা মিশে যায় রক্ত রসে। রক্ত রসের মধ্যে মিশে যায়, দিয়ে সেটা এক স্থান থেকে আরেক স্থানে যায়, দিয়ে যেখানে সেটা কাজ করার প্রয়োজন সেখানে কাজ করে। এইটা হতো না যদি না। এরপরে এটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে রক্তকণিকা। আর প্লাজমা আর রক্তকণিকা এই দুটো একসাথে মিশলে তারপরে আমরা তাকে রক্ত বলতে পারবো। এরম নয় যে শুধু প্লাজমাকে মানে যদি আমি বলে দিই হরমোন পরিবহন করা রক্তের কাজ, হ্যাঁ পরীক্ষায় হয়তো এরকম আসে, বা আমরা সাধারণত পড়ি যখন এরকমই বলি যে পুষ্টিদ্রব্য পরিবহন করা রক্তের কাজ, কিন্তু না, রক্তের কাজ বললে ভুল হবে, এটা পার্টিকুলারলি প্লাজমার কাজ। এবার রক্ত মধ্যেই প্লাজমা একটা অংশ, তাই জন্য রক্তের কাজ বলে পরীক্ষায় আসে। তো এটা আমাদের জানতে হবে, কারণ পার্টিকুলার এইভাবে প্রশ্ন করে দিতে পারে যে পুষ্টিদ্রব্য পরিবহন করতে আমাদের শরীরে পুষ্টিদ্রব্য পরিবহন কে করে। অপশন এতে দিয়ে দেবে প্লাজমা, সেকেন্ড বলে দেবে হচ্ছে ডাব্লিউবিসি, তারপর বলবে এ শ্বেত রক্তকণিকা, আরবিসি। তো এরকম ভাবে দিয়ে দেবে, তখন আমাদের মাথায় রাখতে হবে যে প্লাজমার মাধ্যমে করে। আবার এরকমও আসতে পারে সেটা রক্তের যে পুষ্টিদ্রব্য পরিবহন করা নিম্নলিখিত কিসের মাধ্যমে হয়। অপশন এ রক্ত, অপশন বি লসিকা, তো উত্তর তখন রক্ত হবে। তো এইগুলো একটু জাস্ট কনসেপ্টের জন্য ডিটেলসে বলা, নয়তো শুধুমাত্র রক্ত বললেও কোনো ক্ষতি হয় না, কিন্তু অ্যাকচুয়ালি এটা রক্ত রস সেই কাজটা করে। এবার হচ্ছে রক্তকণিকা। রক্ত কণিকা ইংরেজিতে বলা হয় ব্লাড কর্পিউস্কেল। ফার্স্ট হচ্ছে লোহিত রক্তকণিকা। লোহিত রক্ত কণিকা, এবং এর ইংরাজিতে যে এটাকে যা বলে, ইংরাজিতে বলতে এর যে অ্যাকচুয়াল নামটা সেটা আমাদের মনে রাখতে হবে। ইংরাজিতে তো রেড ব্লাড কর্পিউস্কেল বলা হয়, আরবিসি, কিন্তু একে আবার বলা হচ্ছে এরিথ্রোসাইট। এইটা মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় এই নামটাই আসবে। লোহিত রক্তকণিকা আসার চান্স খুব কম, এরিথ্রোসাইট এই নামটা আসবে, এরিথ্রোসাইট। ওকে, এরিথ্রোসাইট। ফার্স্ট অফ অল সংজ্ঞা। সংজ্ঞা বলছে লোহিত রক্তকণিকার সংজ্ঞা হচ্ছে হিমোগ্লোবিন শ্বাসরঞ্জক যুক্ত, হিমোগ্লোবিন শ্বাসরঞ্জক যুক্ত, অক্সিজেন পরিবহনে সক্ষম, অক্সিজেন পরিবহনে সক্ষম, লাল রঙের বা লাল রক্ত কণিকাকে এরিথ্রোসাইট বলে বা লোহিত রক্তকণিকা বলে। এর সম্পর্কে আমাদের কিছু কিছু
ডাইরেক্ট ডেটা থেকে প্রশ্ন মানে ডেটা তুলে দিয়ে প্রশ্ন করা হয়, সেইগুলো জানতে হবে। এর আকার কিরকম হয়, এর আকার হয় হচ্ছে গোলাকার, দ্বি অবতল, চাকতির মতো। এবং এর মধ্যে এই দ্বি অবতল, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, দ্বি অবতল চাকতির মতো। দ্বি অবতল এই কথাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা পরীক্ষায় আসবে যে লোহিত রক্তকণিকার সাইজ মানে আকার কিরকম, সেটা অপশানে থাকবে দ্বি অবতল। ঠিক আছে, দ্বি অবতল মানে বোঝা যাচ্ছে এইরকম এইরকম এরকম। সাইড দিয়ে যদি দেখি তাহলে লোহিত রক্তকণিকাকে এরকম দেখবো, এরকম এরকম। ঠিক আছে, যদি আমরা এমনি দেখি, সামনে থেকে দেখি, তাহলে এরকম হবে। তাই জন্য বলা আছে গোলাকার, অনেকটা প্যাড়া যেরকম হয়, মিষ্টি প্যাড়া সেরকম সাইজ হয়। তো এবার সাইজটা বুঝে নাও, মানে সেটার আকারটা কেমন বুঝে নাও। ওকে, এবার হচ্ছে আয়তন। লোহিত রক্তকণিকার এক একটা আয়তন কত হতে পারে? লোহিত রক্তকণিকার গড় ব্যাস হবে 7.2 মাইক্রোমিটার। গড় কিন্তু এটা এরম নয় যে প্রত্যেকটা 7.2 হবে। এই চিহ্নটা হচ্ছে মাইক্রনের চিহ্ন, ইউ এই পাশে একটা এরকম, এটাকে বলে মাইক্রন। তো যখন এরকম ইউ টাইপের থাকবে তারপর এম থাকবে, তাহলে বোঝা যাবে এটা মাইক্রোমিটার। ঠিক আছে, এটা গড়, এর থেকে কমও হতে পারে, এর থেকে বেশিও হতে পারে। গড় করলে 7.2 আসবে। মোস্ট ইম্পর্টেন্ট, লোহিত রক্তকণিকার সংখ্যা কত? কত সংখ্যায় আমাদের শরীরে লোহিত রক্তকণিকা থাকে? উত্তর হবে গড়ে 5.5 মিলিয়ন। ওকে, এটা পুরুষদের ক্ষেত্রে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা 5.5 মিলিয়ন, আর মহিলাদের ক্ষেত্রে সেই সংখ্যাটা থাকে 4.5 মিলিয়ন। এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে, মহিলা। ওকে, এটা যদি লাখে জানতে চাওয়া হয় তাহলেও নিশ্চয়ই বলতে পারবে। 5.5 মিলিয়ন মানে হচ্ছে 55 লাখ, আর 4.5 মিলিয়ন মানে হচ্ছে 45 লাখ। অবলিক দিয়ে লিখছি কারণ লাখেও প্রশ্নটা করা হতে পারে। 45 লাখ সংখ্যা গেল। এবারের উৎপত্তি কোথা থেকে হয়? উৎপত্তি অর্থাৎ লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? তিনটে অঞ্চল মনে রাখতে হবে, অর্থাৎ ফার্স্ট ভাস্কুলোসা অঞ্চল, ভাস্কুলোসা। যখন এক মায়ের পেটে একটা শিশু ভ্রূণ অবস্থায় থাকে, তখন ভ্রূণের একটা অংশ হয় যার নাম হচ্ছে ভাস্কুলোসা। সেই অঞ্চল থেকে আরবিসির উৎপত্তি হয়। এবার সেই শিশুটা যখন মানে সেই ভ্রূণটা যখন একটু বড় হয়ে যায়, অর্থাৎ জন্মের যখন 1 মাস পূর্বে মায়ের পেটে থাকে, তখন সেটা তৈরি হয় হচ্ছে যকৃৎ থেকে। যকৃৎ ও প্লীহা থেকে। প্লীহাকে ইংরেজিতে বলা হয় স্প্লিন। এই অবস্থা হয় কখন? জন্মের 1 মাস আগে, শিশু অবস্থায় বলা যেতে পারে। জন্মের 1 মাস আগে। একদম ভ্রূণ অবস্থায় ভাস্কুলোসা অঞ্চল থেকে হয়। যখন জন্মের থেকে 1 মাস আগের অবস্থা থাকে, মায়ের পেটে থাকে, তখন সেটা হয় হচ্ছে যকৃৎ ও প্লীহা থেকে।
এবং জন্মের পর এবং যতদিন অবধি সে বেঁচে থাকবে হবে লাল অস্থিমজ্জা বা রেড বোন ম্যারো থেকে। লাল অস্থি মজ্জা, লাল অস্থিমজ্জা বা রেড বোন ম্যারো থেকে, এটা জন্মের পর। তিনটেই মনে রাখতে হবে। এরপর হচ্ছে জীবনকাল। লোহিত রক্তকণিকা কতদিন অবধি থাকে তারপরে সেটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ জীবন কাল কতদিন অবধি বাঁচে এক কথায় বলতে গেলে। তো লোহিত রক্তকণিকা, মানুষের দেহের যে লোহিত রক্তকণিকা রয়েছে তার গড় আয়ু 120 দিন। এগুলো সব গড়, কিন্তু এরম নয় যে 120 দিন পরেই শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। 120 থেকে এটা 121-22 হতে পারে, আবার আগেও হতে পারে, কিন্তু গড় অ্যাভারেজ দেখা যাচ্ছে 120 দিন। আচ্ছা, দিন লেখা হয়নি, 120 দিন, গড়ে 120 দিন। এবং ফাইনাল জিনিস যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এর কাজ কি, কি কাজ করে আমাদের শরীরের আরবিসি। ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কাজ, সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটা করে, এবং এটা না থাকলে, লোহিত রক্তকণিকা না থাকলে এই কাজটা হবেই না, সেটা হচ্ছে শ্বাসবায়ু পরিবহন। শ্বাসবায়ু পরিবহন, ওকে। শ্বাসবায়ু পরিবহন অন্য কেউ করতে পারবে না। যদি আরবিসি আমাদের শরীরে না হয় বা না থাকে, তাহলে শ্বাসবায়ু পরিবহন হবে না। শ্বাসবায়ু পরিবহন মানে কি? অক্সিজেন ফুসফুস থেকে কোষে নিয়ে যাওয়া, আর কার্বন ডাই অক্সাইড কোষ থেকে ফুসফুসে নিয়ে আসা। তো আমাদের শরীরে বললাম যে প্রথমে দরকার ছিল হচ্ছে খাদ্য, যে খাদ্যটা পৌঁছে দিচ্ছে কে? আমাদের রক্তরস। এবার দরকার হচ্ছে অক্সিজেন। অক্সিজেনও দরকার, আমাদের প্রত্যেকটা কোষ প্রতিনিয়ত কাজ করছে, তো সেই অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে লোহিত রক্ত কণিকার। এবার লোহিত রক্ত কণিকাতে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে হিমোগ্লোবিন। প্রথমেই ডেফিনেশনে লেখা রয়েছে হিমোগ্লোবিন শ্বাসরঞ্জক যুক্ত। তো এই হিমোগ্লোবিন হচ্ছে এই শ্বাসবায়ু পরিবহন করে, হিমোগ্লোবিন। তো তাহলে আমাদের এখানে একটু হিমোগ্লোবিন সম্পর্কেও জেনে নিতে হবে। ডেফিনেশন ওয়াইজ ফার্স্ট পয়েন্টই বলছে হিমোগ্লোবিনের কথা। তো হিমোগ্লোবিনের সংজ্ঞা যদি দিতে হয় তাহলে বলতে হবে লৌহ ঘটিত প্রোটিন জাতীয় যে শ্বাসরঞ্জক রক্তে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করে তাকে হিমোগ্লোবিন বলে। দেখো, হিমোগ্লোবিন এইটার মধ্যে দুটো শব্দ পাবে, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। হিম আর গ্লোবিন। হিম হচ্ছে লোহার একটা অংশ, লোহার একটা যৌগ বলা যেতে পারে। হিমো হচ্ছে লোহার একটা যৌগ, আর গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন। তো এর মধ্যে লোহা থাকবে এবং গ্লোবিন নামক প্রোটিন থাকবে। এর পরিমাণ কত হয়? একজন পুরুষের দেহে 100 ml রক্তে, 100 মিলিলিটার রক্তে 14.5 গ্রাম 14.5 গ্রাম হিমোগ্লোবিন থাকবে। স্ত্রীলোকের ক্ষেত্রে সেই সংখ্যাটা হয়ে যাবে 13.5 গ্রাম। এতে কি থাকবে? হিম থাকবে আর গ্লোবিন থাকবে। তাহলে এর উপাদান হচ্ছে হিম নামক হচ্ছে লৌহের একটা যৌগ, হিম হচ্ছে লোহার একটা যৌগ, লোহার যৌগ, এবং গ্লোবিন একটা প্রোটিনের নাম, গ্লোবিন এটা একটা প্রোটিন। ওকে, হিম থাকে হচ্ছে 4%, আর বাকি 96% হচ্ছে হিমোগ্লোবিনের গ্লোবিন জাতীয় প্রোটিন। এবার এর কাজ কি? শ্বাসবায়ু পরিবহন করা। করে কি? যখন হিমোগ্লোবিন অর্থাৎ রক্ত আমাদের ফুসফুসের কাছে যায়, ফুসফুস যেখানে শেষ হয়, ফুসফুসের চ্যাপ্টারে দেখেছিলাম কিভাবে অক্সিজেন ফুসফুস অব্দি পৌঁছচ্ছে। এইবার সেইখানে পৌঁছানোর পরে তারপরে কাজটা করে রক্ত।
রক্ত ওখানে গিয়ে পৌঁছয়, রক্তের মধ্যে থাকে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকার মধ্যে থাকে হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে অ্যাড হয়ে যায়। ওকে, হিমোগ্লোবিন, অক্সিজেন আর হিমোগ্লোবিন এই দুটো মিশে গিয়ে একটা জিনিস তৈরি করে যাকে বলা হয় অক্সি হিমোগ্লোবিন। অক্সিজেনের অক্সি আর হিমোগ্লোবিনের হিমোগ্লোবিন, অক্সিজেন আর হিমোগ্লোবিন মিশে গিয়ে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। এই অক্সি হিমোগ্লোবিন ফুসফুস থেকে বাহিত হয়ে চলে যায় বিভিন্ন কোষে, যে যে কোষে অক্সিজেনের দরকার সেখানে সেখানে গিয়ে অক্সিজেনকে সরবরাহ করে দেয়। এবার কোষ যেমন অক্সিজেন নিচ্ছে, তার সে যে কাজ করছে তার ফলে তৈরি করছে কার্বন ডাই অক্সাইড। তখন হিমোগ্লোবিন আবার ফেরার পথে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে যায়, কার্বন ডাই অক্সাইড প্লাস হিমোগ্লোবিন। তো কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যখন হিমোগ্লোবিন যুক্ত হয়ে যায় তাকে আবার একটা নাম দেওয়া হয়েছে যাকে বলা হয় কার্বোমিনো হিমোগ্লোবিন, কার্বোমিনো হিমোগ্লোবিন, কার্বোমিনো হিমোগ্লোবিন। ঠিক আছে, এই কার্বোমিনো হিমোগ্লোবিন আবার পুনরায় ফুসফুসে এসে পৌঁছে যায়। ফুসফুসে পৌঁছানোর পর এখান থেকে কার্বন ডাই অক্সাইডটা ফুসফুস নিয়ে বাইরে বার করে দেয়। তখন আবার ফুসফুস অক্সিজেন গ্রহণ করে, এই হিমোগ্লোবিনই আবার ফেরার পথে সেই অক্সিজেনকে বহন করে নিয়ে পুনরায় কোনো না কোনো কোষে পৌঁছে দেয়। আবার চক্রাকারে সেম পদ্ধতিতে একই কাজ হিমোগ্লোবিন করে যায়। হিমোগ্লোবিন শরীরে কতটা রয়েছে সেটা পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে বলা হয় হিমোগ্লোবিনোমিটার, হিমোগ্লোবিনোমিটার। ওকে, এই যন্ত্রের মাধ্যমে আমাদের শরীরে কতটা হিমোগ্লোবিন রয়েছে, এই যে বললাম 100 ml রক্তে 14.5 গ্রাম যে হিমোগ্লোবিন রয়েছে সেটা আমরা মাপি হিমোগ্লোবিনোমিটারের সাহায্যে। এই হচ্ছে সম্পূর্ণ লোহিত রক্তকণিকা সম্পর্কে যা যা প্রশ্ন এখান থেকে আসতে পারে সমস্ত কিছু বলে দিলাম। এবার যেটা ফাইনাল এখান থেকে আসতে পারে আরো কিছু কোশ্চেন সেইগুলো বলবো। যেমন প্রথম কয়েকটা রোগের নাম। 1 নম্বর হচ্ছে হিমোলাইসিস। হিমোলাইসিস, এই হিমোলাইসিস কাকে বলে? লোহিত রক্তকণিকা যদি কোনো একটা রক্তের থেকে কম ঘনত্বযুক্ত তরলের মধ্যে থাকে তখন এই লোহিত রক্তকণিকা সেই তরল থেকে যে জলটা রয়েছে এক্সট্রা সেই জলটাকে শোষণ করে নেয়, তার ফলে লোহিত রক্তকণিকা ফুলে ওঠে। এর ফলে যে রোগটা হয়, এর ফলে যেটা হয় সেটাকে বলা হয় হিমোলাইসিস। অর্থাৎ রক্তে যদি জলের পরিমাণ বেড়ে যায়, আমরা দেখলাম 91 থেকে 92% জল থাকে, এর থেকেও যদি জলের পরিমাণ রক্তে বেড়ে যায় তখন রক্তের অবস্থাটা কি হবে? যতটা থকথকে থাকা উচিত ততটা থাকবে না, তার থেকে তার যে ঘনত্ব কমে যাবে। এই কম ঘনত্বযুক্ত রক্তে যদি লোহিত রক্তকণিকা থাকে, রক্তের মধ্যে তো লোহিত রক্তকণিকা থাকবেই, সেই রক্তটার মধ্যে সেই কম ঘনত্বযুক্ত রক্তের মধ্যে যদি লোহিত রক্তকণিকা থাকে তখন লোহিত রক্তকণিকা যে এক্সট্রা জলটা রয়েছে সেটা শুষে নেওয়ার চেষ্টা করে, যার ফলে লোহিত রক্তকণিকা একটু ফুলে ওঠে। এটাকে বলা হচ্ছে হিমোলাইসিস। সেকেন্ড হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া। অ্যানিমিয়া শব্দের অর্থই হচ্ছে রক্তাল্পতা। অ্যানিমিয়া যে কথাটার অর্থ হচ্ছে রক্তাল্পতা। তো অ্যানিমিয়া অনেক ধরনের হয়, যার মধ্যে একটা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। লোহিত রক্তকণিকা যদি অত্যাধিক হারে বিনাশ ঘটে
তাহলে যে অ্যানিমিয়া সৃষ্টি হয়, তার ফলে যে রক্তাল্পতা সৃষ্টি হয়, তাকে সিকেল সেল অ্যানিমিয়া বলে। লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন। এখানেই দেখে নিয়েছি লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন। এই 120 দিনের আগে যদি লোহিত রক্তকণিকা ধ্বংস হতে শুরু করে, তাহলে যে রোগটা হয় তাকে বলা হয় হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। থার্ড হচ্ছে নর্মোসাইটিক অ্যানিমিয়া। নর্মোসাইটিক অ্যানিমিয়া, বললাম আগে যে অ্যানিমিয়া অনেক রকমের হয়। যদি অত্যাধিক রক্তপাত হয়, কোনো কারণে কেটে গেছে বা কিছু হয়েছে, তার ফলে অত্যাধিক রক্তপাত হচ্ছে, এর ফলে কি হবে, যে হিমোগ্লোবিনের মধ্যে যে লোহার যে পরিমাণটা রয়েছে সেটা রক্তের সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। তার ফলে আমাদের শরীরে যে অবস্থা তৈরি হয়, যে রোগটা হয়, সেটাকে বলা হচ্ছে নর্মোসাইটিক অ্যানিমিয়া। ফিফথ হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া, যদি হিমোগ্লোবিন সংশ্লেষের কোনো ত্রুটি থাকে, তার ফলে যে রোগটা হয় সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। এটা একটা বংশগত রোগ। বাবার বা মায়ের থাকলে তার পুত্রের হওয়ার চান্স থাকে থ্যালাসেমিয়া। অর্থাৎ এর ফলে, থ্যালাসেমিয়ার ফলে একটা অ্যানিমিয়া হয়ে যায়, যেটা হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিক অ্যানিমিয়া, ঠিক আছে। থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে বংশগত রোগ। এটা যদি হয়, তার ফলে একটা অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়, যেটাকে বলা হয় হিমোলাইটিক অ্যানিমিয়া। এক্ষেত্রে কি হবে, লোহিত রক্তকণিকা ভেঙে যাবে, তৈরি হবে, তার সাথে সাথেই ভেঙে যাবে। এটাকে বলা হচ্ছে থ্যালাসেমিয়া রোগ বা হিমোলাইটিক অ্যানিমিয়া, একই জিনিস। তো আরবিসি 120 দিন অবধি কাজ করে, 120 দিন পরে এটা ধ্বংস হয়ে যায়। তো কোথায় গিয়ে ধ্বংস হয় সেটা আমাদের জানতে হবে, যাকে আমরা পরিণতি বলবো। পরিণতি অর্থাৎ এর কি পরিণতি হয় যখন 120 দিন, মোটামুটি 120 দিন, ওটা এক্স্যাক্টলি বলা সম্ভব নয়, অন অ্যান অ্যাভারেজ 120 দিন। 120 দিন পরে এটা চলে যায় মানে এটা ভেঙে যায়। কোথায় গিয়ে ভাঙে? যকৃতে। ঠিক আছে, যকৃতে গিয়ে লোহিত রক্তকণিকা ভেঙে যায়, এবং ভেঙে গিয়ে দুটো জিনিস তৈরি করে। একদিকে এটা থাকে হচ্ছে হিম অঞ্চলটা বা লোহা। ওকে, লোহিত রক্তকণিকার দুটো অংশ তৈরি হয়, একটা হচ্ছে হিম অঞ্চলটা, আর একটা হচ্ছে প্রোটিন অংশটা। মানে এটা একটা কম্প্যাক্ট ফর্মে থাকে, তারপর ওখানে গিয়ে এটা ভেঙে যায়, দুটো জিনিসে পরিণত হয়ে যায়, দুটো আলাদা হয়ে যায়। হিম অঞ্চলটা, প্রোটিন অংশটা আলাদা হয়ে যায়। হিম অংশটা, এর মধ্যে রয়েছে লোহা, আয়রন। সেই আয়রনটা ভেঙে গিয়ে তৈরি হয়ে যায় বিলিভারডিন, এবং বিলিভারডিন আরো পরে তৈরি হয়ে যায় বিলিরুবিন। ওকে, আর প্রোটিন যেটা থাকে, প্রোটিনটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়ে যায়। অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়ে যায়। ওকে, তো এই হচ্ছে সম্পূর্ণ লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার পর আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা, কণিকা, যার আরেক নাম হচ্ছে লিউকোসাইট। ওকে, লিউকোসাইট, এবং এই নামগুলো মনে রাখতে হবে। আগেই বললাম এই নামগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা,
এবং ইংরেজি থেকে ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড কর্পিউস্কেল বলা হয়। ফার্স্ট হচ্ছে সংজ্ঞা, নিউক্লিয়াস যুক্ত, নিউক্লিয়াস যুক্ত, বর্ণহীন, অনিয়তাকার, যেসব রক্তকণিকা দেহের মূলত দেহের প্রতিরক্ষায় অংশগ্রহণ করে, তাকে শ্বেত রক্তকণিকা বলে। বাকিটা লিখলাম না, তাকে শ্বেত রক্তকণিকা বলে। তাহলে এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস পাচ্ছি সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত হয়, যেখানে লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন হয়, কিন্তু শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। এটা অ্যাকচুয়ালি কিন্তু সাদা কালারের মতো না, আমরা যে হোয়াইট বোর্ডের যেরকম সাদা রং দেখতে পাচ্ছি এরকম না, এটা বর্ণহীন হয়, এর কোনো কালার থাকে না। মানে কোনো একটা বর্ণহীন বস্তু যেরকম কালার হতে পারে, যেমন জলের কোনো বর্ণ নেই, সেরকম যেরকম কালার, সেটা শ্বেত রক্তকণিকারও সেরকমই কালার হয়, কিন্তু যেহেতু কালার থাকে না তাই জন্য তাকে হোয়াইট ব্লাড কর্পিউস্কেল বা শ্বেত রক্তকণিকা বলা হয়। এটা অনিয়তাকার, অর্থাৎ এর নির্দিষ্ট কোনো আকার নেই। আমরা যেমন লোহিত রক্তকণিকার একটা নির্দিষ্ট আকার আছে দেখলাম, সেরকম কোনো আকার লিউকোসাইটের নেই। আর এরা মেন যেটা সেটা হচ্ছে মূলত দেহের প্রতিরক্ষায় অংশগ্রহণ করে। এটা হচ্ছে মেন পয়েন্ট এই ডেফিনেশনে, প্রতিরক্ষায় অংশগ্রহণ করা এর কাজ। ঠিক আছে, এবার লোহিত রক্তকণিকার মতো এটা দেখতে হবে সংখ্যায় কত থাকে। ওখানে দেখেছিলাম 5.5 মিলিয়ন পুরুষদের থাকে, মানে হচ্ছে 55 লক্ষ। সেইখানে শ্বেত রক্তকণিকা মাত্র 6000 থেকে 8000 থাকবে প্রতি মাইক্রো লিটারে। ঠিক আছে, এটা প্রতি মাইক্রো লিটারে মনে রাখতে হবে, প্রতি মাইক্রো লিটারে। প্রতি মাইক্রো লিটার রক্তে মাত্র 6000 থেকে 8000 এর সংখ্যা। এবং যদি বলা হয় শ্বেত রক্তকণিকার সঙ্গে মানে লোহিত রক্তকণিকার সঙ্গে শ্বেত রক্তকণিকার অনুপাত কত, উত্তর হবে 700:1। ঠিক আছে, যদি 700টা লোহিত রক্তকণিকা থাকে তার মধ্যে মাত্র একটা শ্বেত রক্তকণিকা থাকবে। 6000 থেকে 8000টা এর সংখ্যা হয়। শ্বেত রক্তকণিকাকে তাদের কিছু বৈশিষ্ট্যের কারণে দুটো শ্রেণীতে বিভক্ত করা হয়। দুটো শ্রেণীতে বিভক্ত করা হবে। এক নম্বর হচ্ছে দানাবিহীন, ওকে, দানাবিহীন, ইংরেজিতে যাকে বলা হয় আগ্র্যানুলোসাইট, গ্র্যানুলোসাইট। আর একটা ভাগকে বলা হয় দানা যুক্ত। সেকেন্ড হচ্ছে দানা যুক্ত, দানা যুক্ত, ইংরেজিতে যাকে বলা হয় গ্র্যানুলোসাইট, গ্র্যানুলোসাইট। দানাবিহীন হচ্ছে আগ্র্যানুলোসাইট আর দানাযুক্ত হচ্ছে গ্র্যানুলোসাইট। এই দুভাগে ভাগ করা যায়। আগ্র্যানুলোসাইটের মধ্যে আবার দু রকমের রয়েছে, দানাবিহীন আবার দু রকমের হয়। একটার নাম মোনোসাইট,
সেকেন্ডটার নাম হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট, ওকে। আর দানাযুক্ত বা গ্র্যানুলোসাইট শ্বেত রক্তকণিকা 3 রকমের হয়। ফার্স্ট হচ্ছে ইওসিনোফিল, ইওসিনোফিল। সেকেন্ড হচ্ছে বেসোফিল। আর থার্ড হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিল। দেখো, এটা একটা শ্বেত রক্তকণিকা। এর ওপর যদি কিছু দানাযুক্ত পদার্থ থাকে, সেগুলোর আলাদা নাম রয়েছে, আমাদের জানার প্রয়োজনে পরীক্ষায় আসে না। এরকম যদি কিছু দানাযুক্ত থাকে তাদেরকে বলা হবে দানাযুক্ত বা গ্র্যানুলোসাইট। আবার কিছু রক্তকণিকা রয়েছে, শ্বেত রক্তকণিকা রয়েছে, যারা এরকমই থাকে, কোনো দানা থাকে না তাদের উপর, কোনো গ্র্যানুল থাকে না, তাদেরকে বলা হবে দানাবিহীন বা আগ্র্যানুলোসাইট। এটা তো গেল তার উপরে কোনো গ্র্যানুল আছে কিনা তার উপর ভাগ করলাম দুটো ভাগে। আবার দানাযুক্তকে আবার 3 ভাগে ভাগ করার, দানাবিহীনকে আবার 2 ভাগে ভাগ করার কারণ কি? কারণ 2 রকমের দানাবিহীন শ্বেত রক্তকণিকা দেখা গেছে যাদের কাজ আলাদা। মোনোসাইট এক রকমের কাজ করে, লিম্ফোসাইট আর এক রকমের কাজ করে। তো দুটোই দানাবিহীন, কিন্তু নাম্বার 1 এর কাজ নাম্বার 2 এর থেকে আলাদা, সেই জন্য তাদেরকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। সেম ভাবে এখানেও 3টে ভাগে ভাগ করা হয়েছে তাদের কাজ অনুসারে। তো এদের কাজগুলো ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে নিউট্রোফিল এবং মোনোসাইট। এখান থেকে নিউট্রোফিল এবং এখান থেকে মোনোসাইট, এই দুটোর কাজ হচ্ছে অগ্রাসন পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস। অগ্রাসন পদ্ধতির ইংরেজি হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এখানেও সেম হবে, অগ্রাসন পদ্ধতিতে শুধু অগ্রাসন পদ্ধতি লিখলাম, বুঝে যাবে। সেম কাজ করে দুজন, একজন শুধু দানাবিহীন অঞ্চল থেকে আসছে, একজন দানা যুক্ত অঞ্চল থেকে আসছে, ওকে। এরপর হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইটেরও কাজ রোগ জীবাণু ধ্বংস করা, কিন্তু পদ্ধতিটা আলাদা। এ অ্যান্টিবডি তৈরি করে, রোগ আক্রমণ প্রতিরোধ করে, ওকে। তাহলে লিম্ফোসাইট কি করে? অ্যান্টিবডি তৈরি করে রোগ আক্রমণ প্রতিরোধ করে। এরপর থাকছে হচ্ছে ইওসিনোফিল। ইওসিনোফিল কি করছে? এই একটা নির্দিষ্ট জিনিস ক্ষরণ করে যার নাম হিস্টামিন, ঠিক আছে। হিস্টামিন ক্ষরণ করে, হিস্টামিন ক্ষরণ করে অ্যালার্জি প্রতিরোধ করে, আর লাস্ট থাকছে হচ্ছে বেসোফিল। বেসোফিল কি করবে? বেসোফিল একটা অন্য জিনিস ক্ষরণ করে যার নাম হচ্ছে হেপারিন, ওকে। এটা হচ্ছে হেপারিন
ক্ষরণ করে রক্ততঞ্চন প্রতিরোধ করে, রক্ততঞ্চন প্রতিরোধ করে। এবার এই প্রত্যেকটা জিনিস কি একটু একটু করে বুঝবো। তার আগে জানবো যে কোনটা এর মধ্যে সব থেকে বেশি থাকে। সংখ্যার দিক থেকে দেখতে গেলে নিউট্রোফিল এর সংখ্যা সব থেকে বেশি। নিউট্রোফিল যদি টোটাল শ্বেত রক্তকণিকার মধ্যে নিউট্রোফিলের সংখ্যা হচ্ছে 3000 থেকে, মানে মানব দেহে টোটাল 3000 থেকে 6000 নিউট্রোফিল থাকে। 3000 থেকে 6000 নিউট্রোফিল থাকে। সব থেকে কম থাকে বেসোফিল, মাত্র 1 থেকে 100টা মতো বেসোফিল সংখ্যায় থাকে। বাকিগুলোর সংখ্যা আমি বলে দিতে পারি, কিন্তু জানার কোনো প্রয়োজন নেই। এই দুটো জানার কারণ হচ্ছে নিউট্রোফিল সব থেকে বেশি পরিমাণে থাকে, সব কটা মধ্যে নিউট্রোফিল সব থেকে বেশি পরিমাণে থাকে, বেসোফিল সব থেকে কম থাকে। এছাড়া যেগুলো সেটা হচ্ছে ইওসিনোফিল, এটা থাকে 150 থেকে 400টা, এগুলো মনে রাখতে হবে না। লিম্ফোসাইট থাকে হচ্ছে 1500 থেকে 1700টা, হ্যাঁ। আর মোনোসাইট থাকে হচ্ছে 350 থেকে মোটামুটি 800টা থাকে। এইগুলো জানতে হবে না, মেনলি দুটো পরীক্ষায় আসে, কোনটা সব থেকে বেশি থাকে, সব থেকে কম কোনটা থাকে, সেইগুলো জানা। এবার হচ্ছে কয়েকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে অগ্রাসন পদ্ধতি কি, ফ্যাগোসাইটোসিস কাকে বলে। আচ্ছা এটাই আগে বলে দিই, তারপরে অগ্রাসন বা এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতি। কি হয়, আমাদের শরীরে কোনো একটা যদি ভাইরাস বা ব্যাকটেরিয়া কিছু ঢুকে যায়, তখন মোনোসাইট আর নিউট্রোফিল এটাকে খেয়ে নেয়, ধ্বংস করে দেয়। সেই পদ্ধতিটা যে পদ্ধতিতে করে তাকে বলা হয় অগ্রাসন পদ্ধতি, বা ইংরেজিতে এটা বলা হয় ফ্যাগোসাইটোসিস। এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, ফ্যাগোসাইটোসিস, কারণ পরীক্ষায় এই টার্মটাই আসবে, অগ্রাসন পদ্ধতি আসবে না, ফ্যাগোসাইটোসিস এই টার্মটাই আসবে। এবার অ্যামিবাকে সকলেই জানি, অ্যামিবা এমন একটা জীব যার কোনো নির্দিষ্ট আকার নেই। অ্যামিবা এখানে রয়েছে, তার সামনে যদি কোনো খাবার থাকে, সে কি করে, একটা ক্ষণপদ বার করে। ক্ষণপদ যাকে বলা হয় ইংরেজিতে সিউডোপোডিয়াম। অ্যামিবার গমনাঙ্গের নাম ক্ষণপদ। তো এরকম ক্ষণপদ বার করে সামনের দিকে এগোতে থাকে। ফাইনালি কিছুক্ষণ পরে দেখা যাবে যে অ্যামিবাটা এখান থেকে এখানে এসছে। তারপর আরেকটু পরে দেখা যাবে অ্যামিবাটা এইভাবে এগোতে এগোতে এই পুরো খাবারটাকে দখল করে নিচ্ছে, এবং ফাইনালি একটা টাইমে দেখব যে অ্যামিবা পুরো এই খাবারটা যেটা ছিল সেইটাকে পুরো ঘিরে নিয়েছে। ওকে, দিয়ে অ্যামিবা নিজের শরীর থেকে কিছু তরল পদার্থ বার করবে, দিয়ে এই খাবারটাকে হজম করবে, পরিপাক করবে, দিয়ে শরীরের মধ্যে লাগিয়ে নেবে। এই যে পদ্ধতিটা, এটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। সেম পদ্ধতিতে আমাদের মোনোসাইট এবং নিউট্রোফিল একই কাজ করে। আমাদের শরীরে কোনো ভাইরাস ঢুকলো, কোনো ব্যাকটেরিয়া, মানে কোনো জীবাণু এক কথায় আমাদের শরীরে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে এই নিউট্রোফিল এবং মোনোসাইট এরকম ফ্যাগোসাইটোসিসের মতো ক্ষণপদ তৈরি করবে। ক্ষণপদ তৈরি করে ফাইনালি এটাকে পুরো ঘিরে নেবে, দিয়ে বিভিন্ন উৎসেচকের সাহায্যে এই যে ব্যাকটেরিয়া বা এই ভাইরাসটা ঢুকেছে তাকে ধ্বংস করে দেবে। এই কাজটা করে হচ্ছে মোনোসাইট এবং নিউট্রোফিল, এবং এটাকে বলা হচ্ছে অগ্রাসন পদ্ধতি বা ফ্যাগোসাইটোসিস। এরপর হচ্ছে লিম্ফোসাইটের কাজ, যেটা অ্যান্টিবডি তৈরি করে। আমাদের শরীরে একটা ভাইরাস ঢুকেছিল, সেটা সম্পর্কে আমাদের শরীর জেনে গেছে। ওকে, শরীরে জানে যে এই ভাইরাসটা কি কি রোগ আমাদের শরীরে করতে পারে। সেটা যাতে পুনরায় আবার না হয়, সেটা যাতে পুনরায় বেশি পরিমাণে আমাদের শরীরকে আবার না ধ্বংস করে, সেই কারণে লিম্ফোসাইট একটা অ্যান্টিবডি তৈরি করে, একটা কবচ টাইপের জিনিস তৈরি করে, যার ফলে সেকেন্ড টাইম, প্রথমবার তো অগ্রাসন পদ্ধতিতে খেয়ে নিয়েছে, ঠিক আছে, এরপরে সেকেন্ড টাইম যদি সেই ভাইরাস আবার প্রবেশ করে,
তাহলে এই অ্যান্টিবডি যেটা তৈরি করেছে লিম্ফোসাইট, সেটা এটাকে ধ্বংস করে দেবে নয়, আর নয় এর যে প্রভাব রয়েছে সেটাকে কমিয়ে দেবে। হয়তো পুরোপুরি মানুষ ছাড়বে না, কিন্তু মানে পুরোপুরি হবেই না রোগটা সেরম নয়, কিন্তু অনেক কম হবে, সে মারা যাবে না বা তার কোনো বিশেষ ক্ষতি হবে না। এই অ্যান্টিবডিটা তৈরি করে লিম্ফোসাইট। ওকে, এরপর হচ্ছে হিস্টামিন আর হেপারিন কি বস্তু? হিস্টামিন হিস্টামিন হচ্ছে এক প্রকারের এক রকমের পদার্থ যেটা ইওসিনোফিল থেকে তৈরি হয়। আমাদের শরীরে যে অ্যালার্জি হয় সেটা প্রতিহত করার কাজ এই হিস্টামিনের। হিস্টামিন থাকে বলে আমাদের শরীরে অ্যালার্জি হয় না। এবার কোনো ক্ষেত্রে যদি হিস্টামিন কাজ না করে, কিছু কিছু পার্টিকুলার খাবার খেলে আমাদের অ্যালার্জি হয়, এর কারণ হচ্ছে সেখানে হিস্টামিন আমাদের শরীরে, সেই মানুষের শরীরে যে হিস্টামিন প্রোটিনটা রয়েছে, এটা একটা প্রোটিন অবশ্যই, সেটা কাজ করতে পারে না ওই পদার্থের উপর। অনেকে বেগুন খেলে হয়, ডিম খেলে হয়, তো সেইটার উপরে ওই ব্যক্তির ইওসিনোফিল কাজ করতে পারে না বা হিস্টামিন তার উপরে কাজ করতে পারে না, সেই জন্য তার অ্যালার্জিটা হয়। বাকি সমস্ত কিছুতে হয় না। অনেকে আছে কোনো কিছু খেলেই অ্যালার্জি হয় না, তাদের ক্ষেত্রে ইওসিনোফিল বা হিস্টামিন খুব স্ট্রং, তাদের ইওসিনোফিল খুব স্ট্রং বলে প্রচুর হিস্টামিন ক্ষরণ করে এবং তাদের অ্যালার্জি হয় না। তো এরকম করে হয় ব্যাপারটা। এবার এই লিম্ফোসাইটকে বলেছিলাম, যখন প্রথমে যে টেবিলটা বানিয়েছিলাম সেখানে দেখেছিলাম লিম্ফোসাইট দু রকমের হয়, একটা হচ্ছে বি লিম্ফোসাইট আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট। অ্যাকচুয়ালি সেটার আলাদা কোনো কাজ নেই, দুটো নাম কেন দেওয়া হয়েছে? বি যেটার নাম দেওয়া হয়েছে বি লিম্ফোসাইট, সেটা অ্যাকচুয়ালি বোন ম্যারো থেকে তৈরি হয়, বোন ম্যারো। তো বোন ম্যারো থেকে তৈরি হয় বলে তার নাম দেওয়া হয়েছে বি লিম্ফোসাইট। আর একটা লিম্ফোসাইট তৈরি হয় হচ্ছে যেটার নাম টি লিম্ফোসাইট, সেটা তৈরি হয় থাইমাস গ্রন্থি থেকে। তো থাইমাসের থেকে এই টি নামটা নেওয়া হয়েছে, সেই জন্য সেটার নাম টি লিম্ফোসাইট। অ্যাকচুয়ালি ওই দুটোরই কাজ সেম, অ্যান্টিবডি তৈরি করা, কিন্তু উৎপত্তিটা দু জায়গায় হয় বলে সেই দুটোর আলাদা দুটোর নাম দেওয়া হয়েছে, আর সেখানে সেরকম কিছু নেই। ওকে, আশা করছি এটা বোঝা গেছে। পুরো শ্বেত রক্তকণিকা এখানেই শেষ। যা যা ডেটা এখান থেকে নেওয়া দরকার সেগুলো হয়ে গেল। এবার যেটা রয়েছে সেটা হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকা ইংরেজিতে যাকে বলা হয় প্লেটলেট, ঠিক আছে। আর এর আরেকটা নাম রয়েছে যেটাকে আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট এই নামটা ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় থ্রম্বোসাইট এই নামেই আসবে। তো অনুচক্রিকা বা থ্রম্বোসাইট, এটার যদি সংজ্ঞা লিখতে বলা হয় তাহলে লিখতে হবে রক্ত তঞ্চনে সহায়ককারী, রক্ত তঞ্চনে সহায়ককারী, নিউক্লিয়াস বিহীন, ডিম্বাকার, রক্তকণিকাকে থ্রম্বোসাইট বা অনুচক্রিকা বলে। তো এইটার মেন কাজ হচ্ছে রক্ত তঞ্চনে সহায়তা করা। এটাও নিউক্লিয়াস বিহীন হয়, একমাত্র তাহলে নিউক্লিয়াস দেখা যায় শ্বেত রক্তকণিকায়, বাকি দুটোতে নিউক্লিয়াস থাকে না, এবং এর একটা নির্দিষ্ট আকার রয়েছে, সেটা হচ্ছে ডিম্বাকার। তো থ্রম্বোসাইট থেকে যেগুলো জানতে হবে সেটা হচ্ছে এর মোটামুটি আয়তন কত হয়। আয়তন, এর আয়তন হয় মানে এদের গড় ব্যাস হয় 2.5 মাইক্রোমিটার, ঠিক
ঠিক আছে, 2.5 মাইক্রোমিটার এর ব্যাস হয়, গড় ব্যাস। এর থেকে একটু বেশি কম হয়, কিন্তু মোটামুটি এটাই মনে রাখতে হবে। সেকেন্ড হচ্ছে সংখ্যা কত, কত সংখ্যায় এটা এটা পাওয়া যায় আমাদের শরীরে। মোটামুটি প্রতি মাইক্রো লিটার রক্তে এটা 2,50,000 থেকে 2,50,000 থেকে 4,50,000 মধ্যে এটার সংখ্যা হয়। তাহলে সব থেকে বেশি থাকছে হচ্ছে লোহিত রক্তকণিকা, তারপরে হচ্ছে শ্বেত রক্তকণিকা, এবং তারপরে যেটা থাকে সেটা হচ্ছে অনুচক্রিকা সংখ্যা অনুসারে। গঠন যদি বলা হয়, এটায় নিউক্লিয়াস থাকে না, সব থেকে বড় পয়েন্ট, এতে নিউক্লিয়াস থাকে না। আর এটা একক পর্দা বিশিষ্ট হয়, একক পর্দা বিশিষ্ট। অর্থাৎ এর বাইরে একটাই মাত্র পর্দা থাকে। এরপর হচ্ছে উৎপত্তি, এটা কোথা থেকে উৎপত্তি হয়। উৎপত্তি যদি দেখা যায়, যে আমরা লোহিত রক্তকণিকা দেখেছিলাম বোন ম্যারো থেকে তৈরি হয়, রেড বোন ম্যারো বা লাল অস্থি মজ্জা থেকে তৈরি হয়। তো অনুচক্রিকাও সেই লাল অস্থি মজ্জা থেকেই তৈরি হয়। ওকে, এটাও লাল অস্থি মজ্জা থেকে তৈরি হয়, এবং লাল অস্থি মজ্জার একটা স্পেশাল কোষ রয়েছে যার নাম মেগা ক্যারিওসাইট, মেগা ক্যারিওসাইট। এই কোষটা থেকে উৎপন্ন হয় অনুচক্রিকা। তো এইগুলো মনে রাখতে হবে। এর জীবনকাল কত? আচ্ছা, শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে জীবনকালটা এক্স্যাক্টলি বলা যাবে না, আমি এর আগে বলেছি কিনা মনে নেই, কিন্তু শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে জীবনকাল এক্স্যাক্টলি বলা সম্ভব নয়, কারণ যদি কোথাও রোগ জীবাণু প্রবেশ করে যায় শরীরে, তখন সেই শ্বেত রক্তকণিকা ভেঙে যায়, গিয়ে সেই রোগ জীবাণুকে ধ্বংস করে। তো কখন আমাদের শরীরে রোগ জীবাণু ঢুকবে সেটা আমরা বলতে পারবো না, তো সেই কারণে এটাও বলা সম্ভব নয় যে শ্বেত রক্তকণিকা কখন ভাঙবে। কিন্তু লোহিত রক্তকণিকা আর অনুচক্রিকার মোটামুটি একটা দিন হয়, এক্স্যাক্ট বলা যায় যে এত দিনের মধ্যে অনুচক্রিকা বা লোহিত রক্তকণিকা ভেঙে যাবে। যেমন লোহিত রক্তকণিকার ক্ষেত্রে বলেছিলাম 120 দিন, অনুচক্রিকার ক্ষেত্রে এই দিনটা মোটামুটি 5 থেকে 9 দিন হয়। 5 থেকে 9 দিনের মধ্যে অনুচক্রিকা ভেঙে যায়। এবং এটার পরিণতি, অর্থাৎ এটা কোথায় গিয়ে ভাঙে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পরিণতি কোথায় গিয়ে, দুটোই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে লোহিত রক্তকণিকা কোথায় গিয়ে ভাঙে আর অনুচক্রিকা কোথায় গিয়ে ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। অনুচক্রিকা যেখানে যে জায়গায় ভাঙে সেই জায়গাটার নাম প্লীহা। প্লীহাতে গিয়ে এই অনুচক্রিকা ভেঙে যায়, অর্থাৎ এদের 5 থেকে 9 দিন যে জীবনকাল, এটা শেষ হয়ে গেলে অনুচক্রিকা প্লীহাতে গিয়ে নষ্ট হয়ে যায়। ওকে, এর মেন কাজ কি? এর মেন কাজ হচ্ছে রক্ত তঞ্চনে সহায়তা করা। ঠিক আছে, অবশ্যই এটা মনে রাখবে যে রক্ত তঞ্চনে সহায়তা করা। অনেক জায়গায় বা অনেকে বলে যে রক্ত তঞ্চন করা এর কাজ, ভুল কথা। কোনো বইতে যদি লেখা থাকে রক্ত তঞ্চন করা অনুচক্রিকার কাজ, তাহলে ভুল বলা রয়েছে, সেখানে বলতে হবে রক্ত তঞ্চনে সহায়তা করা। কারণ রক্ততঞ্চন মানে যেটা ব্লাড ক্লটিং, কোথাও কেটে গেলে সেখান থেকে যে রক্ত বেরোচ্ছে সেটাকে বন্ধ করতে গেলে অনুচক্রিকা প্রধান দরকার। মেন কম্পোনেন্ট হচ্ছে অনুচক্রিকা। তার মানে এই নয় যে অনুচক্রিকা শুধু থাকলেই রক্ত বন্ধ হয়ে যাবে। শুধু অনুচক্রিকা রয়েছে, বাকি যে জিনিসগুলো দরকার সেগুলো যদি না থাকে কোনোদিন রক্ত বন্ধ হবে না। তো এটা প্রধান কাজ হচ্ছে, মানে কাজ যদি বলা হয় রক্ত তঞ্চনে সহায়তা করা। তো আগে জানবো যে রক্ত তঞ্চন জিনিসটা কি, কিভাবে এটা হয়, তারপরে আর কে কে রক্ত তঞ্চনে সহায়তা করে অনুচক্রিকা ছাড়া সেগুলোও দেখে নেব।
রক্ততঞ্চন কি আমাদের কোথাও যদি কেটে যায় সেই জায়গাটায় অনুচক্রিকা একটা বিশেষ কাজ করে এবং তার সঙ্গে যারা রয়েছে তারা বিশেষ কাজ করে, সেই জায়গা দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। আর যদি সেটা না হতো সেই জায়গা দিয়ে অবিরাম রক্ত বেরোতে থাকতো এবং ফাইনালি শরীরের সমস্ত রক্ত শেষ হয়ে যেত, দিয়ে সেই মানুষটা রক্তের অভাবে মারা যেত। তো রক্ত তঞ্চন করা একটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। তো হয় কি, কোনো স্থানে যদি আঘাত লাগে, যদি কোথাও কেটে যায়, তখন এই অনুচক্রিকা একটা অনুচক্রিকা সেই জায়গায় যে অনুচক্রিকাগুলো রয়েছে সেগুলো ভেঙে যায়, ভেঙে গিয়ে একটা জিনিস তৈরি করে যার নাম থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোপ্লাস্টিন, ঠিক আছে? থ্রম্বোপ্লাস্টিন বলে একটা জিনিস তৈরি করে। এই থ্রম্বোপ্লাস্টিনের কাজ কি আরেকবার করে বলছি প্রথম থেকে। যে জায়গাতে শরীরের কোথাও একটা যদি কেটে যায়, সেখান থেকে রক্ত বেরোচ্ছে, সেই জায়গাতে এইটুকু জায়গাতে যে অনুচক্রিকা রয়েছে সেই অনুচক্রিকাগুলো ভেঙে যায়, ভেঙে গিয়ে এই থ্রম্বোপ্লাস্টিন তৈরি করে। এই থ্রম্বোপ্লাস্টিন রক্তের মধ্যে একটা জিনিস থাকে যেটার নাম হচ্ছে প্রোথ্রম্বিন, ঠিক আছে? প্রোথ্রম্বিন, এই জিনিসটা রক্তের মধ্যে থাকে, ঠিক আছে? এটাকে থ্রম্বিনে পরিণত করে দেয়। থ্রম্বিনে পরিণত করে। রক্তের মধ্যে রয়েছে প্রোথ্রম্বিন, সেটাকে থ্রম্বিনে পরিণত করে হচ্ছে এই থ্রম্বোপ্লাস্টিন, যেটা অনুচক্রিকা ভেঙে তৈরি হয়। তখন এটা যখন হয়, ভেঙে প্রোথ্রম্বিন যখন থ্রম্বিনে পরিণত হয়, এই থ্রম্বিন এর সঙ্গে আরো কয়েকটা উপাদান মিলে যে জায়গাটায় কেটে গেছে সেই জায়গাটার উপর একটা জালক তৈরি করে দেয়, একটা জালক তৈরি করে দেয়, এবং সেই জায়গায় ধীরে ধীরে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এবার প্রশ্ন হচ্ছে যে থ্রম্বিন তো করলো, তার সঙ্গে আর কে কে করে? এর সঙ্গে দরকার হচ্ছে ভিটামিন কে, ভিটামিন কে, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে ফাইব্রিনোজেন প্রোটিন, আর ক্যালসিয়াম আয়ন। তো পরীক্ষায় এখান থেকে বিভিন্ন প্রশ্ন করা হয়। ক্যালসিয়াম আয়ন, যদি বলা হয় কোন ভিটামিন রক্ত তঞ্চনায় সহায়তা করে, উত্তর হবে ভিটামিন কে। যদি বলা হয় কোন প্রোটিন রক্ত তঞ্চনায় সাহায্য করে, সেটা হবে ফাইব্রিনোজেন প্রোটিন। আর যদি বলা হয় কোন আয়ন এটা করে রক্ত তঞ্চনে সহায়তা করে, তাহলে হবে ক্যালসিয়াম। তাহলে এইগুলো যদি না থাকে তাহলেও থ্রম্বিন কাজ করে এখানে জালকটা তৈরি করতে পারবে না। আবার যদি অনুচক্রিকার সংখ্যা শরীরে কম হয় তাহলে তাহলে এই থ্রম্বোপ্লাস্টিনই তৈরি হবে না। থ্রম্বোপ্লাস্টিন যদি তৈরি না হয়, প্রোথ্রম্বিন থ্রম্বিনে পরিণত হবে না, থ্রম্বিনে পরিণত না হলেও জালক হবে না। মানে এইটাও মাস্ট, এইগুলো হচ্ছে মাস্ট, সব কটা থাকবে, তারপরেই আমাদের শরীরে রক্ত তঞ্চিত হবে। কোনো একটা যদি না থাকে তাহলে রক্ত ঠিকঠাক করে তঞ্চিত হবে না। হয়তো দেখা গেল ক্যালসিয়াম আয়ন নেই, তাহলে রক্ত তঞ্চিত হবে, মানে রক্ত জমাট বাঁধবে, কিন্তু অনেকটা টাইম লাগবে, অনেক বেশি রক্ত বেরিয়ে যাবে। অনুচক্রিকা না থাকলে তো হবেই না, কোনো কাজটাই হবে না, একদম রক্ত ওখানে জমাট বাঁধবেই না। এইগুলোর মধ্যে কোনো একটা যদি না থাকে, রক্ত ধীরে ধীরে ওখানে জমাট বাঁধবে এবং সেই সময়ে অনেকটা রক্ত বেরিয়ে যাবে। তো প্রত্যেকটাই দরকার। বোঝা গেল এই ব্যাপারটা। মেন কাজ হচ্ছে অনুচক্রিকার এই রক্ত তঞ্চনে সহায়তা করা। এবার যখন কোথাও এরকম কেটে গেছে, তার উপরে একটা দেখবো শক্ত মতো হয়ে যায়, কারণ সেখানে এই সমস্ত জিনিসগুলো কাজ হয়, প্রোথ্রম্বিন থ্রম্বিনে পরিণত হয়, জালক তৈরি হয়। তো সেই জায়গাটাতে হাত দিলে দেখা যাবে একটু শক্ত শক্ত মতো জমাট বেঁধে রয়েছে।
এবার যে স্থানটাতে এরকম জমাট বেঁধে গেছে সেই জায়গাতে আবার রক্ত পাস করবে না, কারণ এখান দিয়ে নিশ্চয়ই শিরা ধমনী ইত্যাদি রয়েছে। এটা যদি আমাদের হাতের একটা অংশ হয়, ধরলাম এটা একটা আমাদের হাতের অংশ, এই জায়গাটা আমাদের কেটে গেছে, এখান দিয়ে বিভিন্ন শিরা ধমনী রয়েছে। যদি এই জায়গাটাতে একটা জমাট বেঁধে গেছে রক্ত, তার ফলে কি হবে, এদিক থেকে রক্ত যাবে না, এদিক থেকে আবার রক্ত যাবে না। নয়তো যদি জমাট বা বাঁধা অবস্থায় রক্তও চলতে থাকতো তাহলে এই কাজটা হতো না। তো অনুচক্রিকাই এই কাজটা করে। অনুচক্রিকায় সেরাটোনিন ওকে, সেরোটোনিনের কাজ কি, প্রথমে এই জায়গাটাকে সে এমন একটা ব্যাপার করবে যাতে কিছুক্ষণের জন্য সাময়িকভাবে সেখানে রক্ত যেতে পারবে না, তার ফলে এই জায়গাটায় জমাটটা বেঁধে যাবে। তারপরে এই সেরোটোনিনই আবার এই জমাট বাঁধার উপর দিয়ে রক্ত যেতে সাহায্য করবে। প্রথমে একটু কিছুক্ষণের জন্য তাকে বন্ধ করে দেয়, আবার কিছুক্ষণ পরে সেই সেরোটোনিনই এই জমাট বাঁধার উপর দিয়েই তার নিচে যে শিরা বা ধমনী রয়েছে সেখান দিয়ে আবার রক্ত চলাচল চালু করে দেয় এই সেরোটোনিন। তাহলে এটাও তৈরি করে অনুচক্রিকা। তো অনুচক্রিকাকে এই জন্য রক্ততঞ্চনের প্রধান সহায়ককারী বলা হয়। দুটো কাজ করছে, এইটা একটা কাজ, এটা একটা কাজ। আর যখন পুনরায় এই রক্ত চলাচলটাকে চালু করে সেরোটোনিন, তখন এই জায়গাটা একটু সংকুচিত হয়ে যায়, একটু ছোট হয়ে যায়। তার ফলে এর ওপর দিয়ে একটা হলুদ বর্ণের রসালো পদার্থ, একটা রস টাইপের জিনিস বেরোয়, যাকে সিরাম বলা হয়। সিরাম, ওকে, সিরাম বলা হয় তাকে। এই সিরামটা কখন বেরোবে, যখন এই সেরোটোনিন আবার এই জায়গাটার ওপর কাজ করবে, সংকুচিত করে দেবে, অর্থাৎ তার ফলে রক্ত পুনরায় চলতে শুরু করবে। সেই সময় একটা হালকা হলুদ বর্ণের একটা তরল পদার্থ বেরোয়, যাকে সিরাম বলা হয়। তো অনুচক্রিকাও এখানে কমপ্লিট হলো। এরপরে যদি লোহিত রক্তকণিকা সংখ্যা, লোহিত, এইখানে যে কটা জিনিস লিখছি খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে যদি বেশি হয়, স্বাভাবিকের তুলনায় যদি বেশি হয়, তার ফলে যে রোগটা হয় সেটাকে বলা হয় পলিসাইথিমিয়া। পলিসাইথিমিয়া, ওকে। লোহিত রক্তকণিকার সংখ্যা যদি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, তার ফলে যে রোগটা হবে তাকে বলা হবে পলিসাইথিমিয়া। লোহিত রক্তকণিকার সংখ্যাই যদি স্বাভাবিকের তুলনায় আবার কমে যায়, লোহিত রক্তকণিকার সংখ্যা যদি স্বাভাবিকের তুলনায় কমে যায়, তার ফলেও আবার একটা রোগ হবে, যেটাকে বলা হয় অলিগোসাইথিমিয়া। অলিগোসাইথিমিয়া, ঠিক আছে। তার মানে লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেশিও হওয়া যাবে না, স্বাভাবিকের তুলনায় কমও হওয়া যাবে না। স্বাভাবিক যে সংখ্যাটা সেটা থাকা প্রয়োজন। বেশি হয়ে গেলে হবে পলিসাইথিমিয়া, কম হয়ে গেলে হবে অলিগোসাইথিমিয়া। এটা গেল লোহিত রক্তকণিকা। এবার শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা, কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় যদি বেড়ে যায়, শুধু কম করে নয়, ব্যাপকভাবে যদি বেড়ে যায়, অনেক সময় হয় যে শ্বেত রক্তকণিকার যতটা সংখ্যা হওয়া দরকার তার থেকে অনেক বেশি কোনো একজনের শরীরে শ্বেত রক্তকণিকা তৈরি হতে থাকে। এর ফলে যেটা হয় তাকে বলা হয় লিউকোমিয়া।
লিউকোমিয়া, একেই আবার বলা হয় লিউকোসাইথিমিয়া। লিউকোসাইথিমিয়া, লিউকোমিয়া আর লিউকোসাইথিমিয়া একই জিনিস, দুটো আলাদা নাম। আর এই দুটোকেই, লিউকোমিয়াকেই যেটা সাধারণ ভাষায় বলা হয় সেটাই হচ্ছে ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার, আমরা সাধারণত বলি যে কারোর একজনের ব্লাড ক্যান্সার হয়েছে, বা বলা হয় না ব্লাড ক্যান্সার হয়েছে, রক্ত চেঞ্জ করতে হবে, রক্ত দিতে হবে। সেই ব্লাড ক্যান্সার অ্যাকচুয়ালি তার একটা অফিসিয়াল নেম রয়েছে, মানে ডাক্তারি ভাষায় একটা নাম রয়েছে, সেটাই হচ্ছে লিউকোমিয়া বা লিউকোসাইথিমিয়া। তো ব্লাড ক্যান্সার কখন হয়? যখন শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেতে থাকে, তখন হবে। ওকে, এবার যদি অণুচক্রিকার সংখ্যা শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে গেলে কিছু হয় না, কিন্তু বেড়ে যাওয়া যাবে না, তাহলে ব্লাড ক্যান্সার হয়ে যাবে। এরপর হচ্ছে অণুচক্রিকার সংখ্যা। অণুচক্রিকার সংখ্যা যদি স্বাভাবিকের তুলনায় বেশি হয় বা বেড়ে যায়, মানে বেশি হয়, মানে এরকম জন্ম থেকে এরকম হবে না, বা জন্ম থেকেও হতে পারে, এরকম কোনো ব্যাপার নয়। বেসিক্যালি কি হয় যে অণুচক্রিকা তৈরি শরীরে, কারণ অণুচক্রিকা তো তৈরি হচ্ছে রেড বোন ম্যারো থেকে, সেইখান থেকে যদি তৈরি হওয়া বেশি পরিমাণে হয়, সেটার ফলে যে রোগটা হয় তাকে বলা হয় থ্রম্বোসাইটোসিস। থ্রম্বোসাইটোসিস। ওকে, আর যদি অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম হয়, কমে যায় যদি, তার ফলে যেটা হবে তাকে বলা হয় পারপিউরা। আবার একেই বলা হয় থ্রম্বোসাইটোপিনিয়া। এবং এর ফলে কি হতে পারে? বুঝতে পারছি, অণুচক্রিকার কাজ হচ্ছে রক্তকে জমাট বাঁধানো। যদি অণুচক্রিকার সংখ্যা কম হয় তাহলে সেটা হবে না, অর্থাৎ কোথাও যদি কেটে যায় অবিরাম সেখান থেকে রক্ত বেরোতে থাকবে। এটাই হচ্ছে পারপিউরা বা থ্রম্বোসাইটোপিনিয়া। বোঝা গেল? তো আজকে এই অবধি রাখছি। আজকের চ্যাপ্টার মানে চ্যাপ্টার এখনো কমপ্লিট হয়নি, এই অবধি থাকছে। এর পরের দিন যেটা দেখবো ব্লাড গ্রুপ, সেইটা মেন টপিক যেগুলো থাকবে পরের দিন ব্লাড গ্রুপ, সেটাকে কমপ্লিট করব। তারপরে আমাদের শরীরের যে রক্ত কিভাবে প্রবাহিত হয়, অর্থাৎ মেন যে অর্গান হার্ট, সেই সম্পর্কে পরের দিনের ভিডিওতে দেখব, এবং পরের দিনের ভিডিওতে এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। যদি এই ভিডিওটাতে কোনো অসুবিধে হয়, তোমরা যদি এখনো পর্যন্ত কোনো জিনিস বুঝতে পারোনি এরম থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, বা আমাকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে মেসেজ করে জানিয়ে দিতে পারো, ফেসবুকে মেসেজ করতে পারো। আমি যখন পরের দিন শুরু করব আবার চ্যাপ্টারটা, তার আগে আমি সেই জিনিসটা বুঝিয়ে দেবো যদি কোনোটা অসুবিধে থাকে। আর এই জিনিসটা আবার একবার তোমরা ভালো করে পড়বে, তার ফলে পরের দিনের যে চ্যাপ্টার সেখানে সুবিধা হবে, পরের দিনের যে ভিডিওটা হবে সেখানে সুবিধা হবে। তো ভিডিওটা এখানেই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।